আজ মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। জননী উপন্যাসে তাঁর লেখা সেই অমোঘ বাক্যটা মনে আছে, মানুষের জীবনে অভাবের পূরণ আছে, ক্ষতির পূরণ নাই। পুলিশের বেধড়ক মার খেয়ে রাস্তায় বসে থাকা শিক্ষক শিক্ষিকাদের ক্ষতির পূরণ কে করবে? এই নিয়ে রাজনৈতিক তোলপাড়ের মধ্যেই আজ শিক্ষক আন্দোলনের লক্ষণ রেখা মনে করালেন মুখ্যমন্ত্রী। সেই নিয়েই প্রথম প্রশ্ন। আন্দোলনেরও লক্ষণ রেখা আছে। এসএসসির চাকরিহারাদের কড়া বার্তা মুখ্যমন্ত্রী। ধ্বংসাত্মক আন্দোলন করবেন না বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুর্নীতির কি লক্ষণ রেখা ছিল? পাল্টা চাকরিহারারা। এবার কি চাকরিহারাদের থেকে ক্রমশ দূরত্ব বাড়াচ্ছে সরকার? দ্বিতীয় প্রশ্ন। চাকরিহারাদের আন্দোলনেও এবার বহিরাগত তত্ত্ব শোনালেন মুখ্যমন্ত্রী। বললেন ওখানে শিক্ষক কম, বাইরের লোক বেশি, যারা আছে তারা সবাই বাড়ির লোক। পাল্টা চাকরিহারা শিক্ষকরা। আরজি কর থেকে মুর্শিদাবাদ, অস্বস্তিতে পড়লেই সর্বত্র কি বহিরাগত দেখে সরকার? তৃতীয় প্রশ্ন। 6 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএর 25% দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। কেসের ব্যাপারে কিছু বলি না, যা করি আইনত করি। ডিএ প্রশ্নের জবাবে বললেন মুখ্যমন্ত্রী। বকেয়া ডিএ মেটানো নাকি রিভিউ পিটিশন, কোন দিকে এগোচ্ছে রাজ্য? চতুর্থ প্রশ্ন। গত 1 বছরে 4 বার এ রাজ্যে এসেছিল পাকিস্তানি চর সন্দেহে ধৃত ইউটিউবার জ্যোতি মালহোত্রা। এর মধ্যে কলকাতাতেই 3 বার। তবে কি জ্যোতির হাত ধরে এ রাজ্যের নানা স্পর্শকাতর তথ্য পাচার হয়ে গেছে পাকিস্তানে? পঞ্চম প্রশ্ন। শিয়ালদা, হাওড়া, দমদম স্টেশন থেকে বিমানবন্দর, ব্যারাকপুর ক্যান্টনমেন্ট থেকে দক্ষিণেশ্বর মন্দির, বিরিয়ানি ও বিয়েবাড়ি খেতে আসা জ্যোতির ট্রাভেল ব্লগে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ জায়গার নিখুঁত বিবরণ। তবে কি সীমান্তবর্তী রাজ্য হিসেবে আরও সতর্ক থাকতে হবে আমাদের পুলিশ প্রশাসনকে? তবে শুরুতেই আজ দেখাবো কি বললেন মুখ্যমন্ত্রী আর তার পাল্টা কি বলছেন চাকরিহারারা। দেখুন। আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে। শিক্ষক সমাজ গড়ার কারিগর, তাদের আজ এই দশা। হকের চাকরি ফেরোচ্ছে, মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, পায়ে লেগেছে, চোখে লেগেছে। লাঠির পর লাঠি, লাঠির পর লাঠি, চোর ডাকাতদের এরকম মারে না। পুলিশ মারছে, লাঠিতে পেরেক লাগানো আছে, সেই দিয়ে চার্জ করছে। আমি ধরেছিলাম বলে আমাকে এখানে একটা হেলমেট ছুঁড়ে মারলো। পুলিশের বিরুদ্ধে এরকম ভয়ঙ্কর অভিযোগ করেছেন চাকরিহারা আন্দোলনকারীরা। অথচ সোমবার প্রথম এই প্রসঙ্গে মুখ খুললেও পুলিশের ভূমিকা নিয়ে কিচ্ছু বললেন না পুলিশ মন্ত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টে আক্রান্ত চাকরিহারাদেরই লক্ষণ রেখা মনে করিয়ে দিলেন তিনি। আমার অভিযোগ একটাই, কাউকে আটকে রাখা জোর করে যায় না, রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না। মনে রাখতে হবে না, আগে আমরা মানবিক মানুষ। আমি আন্দোলনের বিপক্ষে নই, কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে অতীতের কথা মনে করিয়ে দিয়েছেন বিরোধীরা। লক্ষণ রেখাটা কে ঠিক করে দিয়েছে? মাননীয় উত্তর তো আপনাকে দিতে হবে। বিধানসভার ভাঙচুর ওটা কি লক্ষণ রেখার মধ্যে পড়ে? ভূতের মুখে রাম না। মমতা বন্দ্যোপাধ্যায় ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে দিনের পর দিন যে অরাজকতার সাথে আন্দোলন করেছেন, এক সময় প্রতিনিয়ত ব্যাঙে পেচ্ছাপ করলেও মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ ডাকতেন। বিধানসভা নিজে হাতে ভাঙচুর করেছেন, সংবিধান নিয়ে লাফালাফি করেছেন, লোকসভার মধ্যে কাগজ ছিঁড়ে ফেলেছেন। তাদের মুখে সব মানায় না। মমতা বন্দ্যোপাধ্যায় সুর শোনা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। জোর জবরদস্তি গেট ভেঙে দেওয়া হচ্ছে। আন্দোলন কখনো উগ্র হয় না, আন্দোলন কখনো হিংস্র হয় না। একটা গেট অতিক্রম করে যাওয়াটাকে ওনারা বিশালভাবে দেখাচ্ছেন যে একটা হিংসা, ধ্বংসর জায়গা, এরকমভাবে। এই যে তাদের এতগুলো জীবন নষ্ট হয়ে যাচ্ছে, এর থেকে বেশি ধ্বংসের আর কি হতে পারে? এটা কি ধ্বংসাত্মক নয়? সব মিলিয়ে পুলিশের ভূমিকা ও সরকারের অবস্থান নিয়ে বিতর্ক তুঙ্গে। অর্ণব মুখোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায় ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আজ আমার প্রথম বক্তা যিনি প্রতাপ রায়চৌধুরী, তিনি গত 15 তারিখ মানে গত বৃহস্পতিবার যেদিন এই ঘটনা ঘটল সেই দিন স্টুডিও থেকে গিয়ে পুলিশের লাঠির মুখে পড়েছিলেন। প্রতাপবাবু ইতিহাসের শিক্ষক, গোসাবার একটি স্কুলে। 17 জন শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে বিধাননগর উত্তর থানায় পুলিশ মামলা করলো। আপনারা জানেন যে গতকাল রাতে 6 জন শিক্ষককে নোটিশও পাঠানো হয়েছে। কিন্তু আমি প্রতাপবাবুর কাছ থেকে ঠিক উল্টো দিক থেকে আসব, যে আজকে মুখ্যমন্ত্রী খুব অল্প সময়ের মধ্যে একটার পর একটা তীর ছুঁড়েছেন আপনাদের দিকে। কি? এক, আন্দোলন করারও লক্ষণ রেখা আছে যেটা আপনারা মানেননি। 2,
গত 15 তারিখ আপনারা জোর করে বিকাশ ভবনে বহু মানুষকে আটকে রেখেছিলেন, যেটা নিশ্চিতভাবে অন্যায়, করা যায় না। তার ভেতর অন্তঃসত্ত্বা মহিলা, এমনকি পরীক্ষার্থীরাও ছিলেন। 3, আপনারা রাজ্য সরকারকে আপনাদের পক্ষে বিশ্বাস করা উচিত ছিল, আপনারা করেননি। 4, আপনাদের চাকরি যারা খেয়েছেন তারাই আজ আপনাদের নাটের গুরু, মুখ্যমন্ত্রীর ভাষায় স্বার্থ রক্ষার গুরু। কি ঠিক করলেন প্রতাপবাবু? এখন থেকে কি লক্ষণরেখা মেনে চলবেন? নমস্কার সুমনদা, আপনাদের চ্যানেলের মারফত রাজ্যবাসীর কাছে আমরা প্রথমেই বলতে চাই, আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে আমরা যে আন্দোলন শুরু করেছি আমাদের চাকরি বাঁচানোর জন্য, এখন আমাদের মনে হচ্ছে যে এটা আর শুধু আমাদের চাকরি বাঁচানোর লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। এ রাজ্যের সেই কয়েক লক্ষ পরিবারের কয়েক কোটি ছেলেমেয়ে যারা সরকারি শিক্ষা ব্যবস্থার উপরেই মূলত নির্ভরশীল, সেই সংখ্যাটা প্রায় 80%, 85%, তাদের শিক্ষা বাঁচানোরও লড়াই এটা। এ রাজ্যের সামগ্রিক শিক্ষার স্বার্থেই এই লড়াই হিসাবে আমরা দেখছি। আপনি একটা প্রশ্ন করলেন যে মুখ্যমন্ত্রী আজ বলেছেন যে অন্তঃসত্ত্বা 3 মাসের মহিলাকে আমরা আটকে রেখেছিলাম। আপনাদের চ্যানেলের মাধ্যমেও গতকাল আমাদের অন্যতম কনভেনার চিন্ময় মণ্ডল সাংবাদিক সম্মেলন করে বিকাশ ভবনের সামনে থেকে সেটা ইতিমধ্যেই পরিষ্কার করে দিয়েছে যে ওই ম্যাডামের সাথে আমরা যোগাযোগ করেছি, তার দিদির সাথে যোগাযোগ করেছি, তাকে সর্বতোভাবে চেষ্টা করেছি যাতে পেছনের গেট দিয়ে হলেও আমরা তাকে বের করে নিয়ে যেতে পারি। মানে সেই দিন সেই সময় করেছিলেন? সেই দিন সেই সময় ওখানে দাঁড়িয়ে, এমনকি অনেকে অসুস্থ ছিলেন, তাদের নিয়মিত মেডিসিন লাগে, সেই মেডিসিনের ব্যবস্থাও আমরা করেছি, তার ক্লিপিংসও আমাদের কাছে আছে। অন্তঃসত্ত্বা ম্যাডামের কথা বলছেন, আমি কয়েকটা ম্যাডামের নাম বলছি: সায়নী চক্রবর্তী, পায়েল মণ্ডল, পিয়ালি সরকার, দেবপ্রিয়া দে, সুদীপ্তা দাস, মধুরিমা দত্ত দে, আরও অনেক ম্যাডাম আছেন যারা এই রায় ঘোষণার, কলকাতা হাইকোর্টের রায় ঘোষণার সময় অথবা সুপ্রিম কোর্টের রায় ঘোষণার সময় আইদার প্রেগনেন্ট ছিলেন অথবা সদ্যজাত সন্তানের জন্ম দিয়েছেন। তারাও বিভিন্ন প্রেগনেন্সির বিভিন্ন স্টেজে ছিলেন। এখনও অনেক প্রেগনেন্ট ম্যাডাম ওখানে এখনও রাস্তায় বসে আছেন। আর উনি বলছেন আন্দোলনের সীমারেখার কথা, উনি বলছেন কোর্টে লড়াই করতে। আপনারা রাস্তায় না বসে কোর্টে গিয়ে এই লড়াইটা করুন। আমাদের প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় 26 দিন অনশনের সময় আপনি রাস্তা আটকে বসেছিলেন জাতীয় সড়ক। তাহলে আপনি তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে আপনি তো কোর্টে যেতে পারতেন রাস্তায় না বসে। একটি বিষয়ে আপনি ম্যাডাম, আপনার কাছে ধন্যবাদ জানাবো এই বিষয়ে, আপনি আমাদের অনুপ্রেরণাও বলতে পারেন, এই অর্থে যে সুপ্রিম কোর্টের এই ভার্ডিক্ট ছিল শিল্পের জন্য কোনো জমি, আপনাদের চ্যানেলের থেকেই এটা জেনেছি, কোনো জমি যদি একবার অধিগৃহীত হয়ে যায় কোনো অবস্থাতেই সেটা চাষিদের ফেরত যায় না। আপনি সেটা প্রমাণ করেছেন আন্দোলনের মধ্যে দিয়ে ক্ষমতায় আসার পরে। সুপ্রিম কোর্ট থেকে সেই জমি ফেরত নিয়েছেন, অনিচ্ছুক চাষিদের সেই জমি ফেরত দিয়েছেন। এইবারে কিন্তু এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আসবো প্রতাপবাবু, সেটা হচ্ছে যে আপনাদের আন্দোলনে সত্যি কি বাইরের লোক এখন বেশি আপনাদের থেকে, আউটসাইডাররা চলে এসেছে? হ্যাঁ, বাইরের লোক বলতে দেখুন, আমরা সমাজের সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আমাদের পাশে চেয়েছি। আমি আজকে প্রথমেই এটা ক্লিয়ার করে দিয়েছি, এই আন্দোলনটা শুধুমাত্র আর আমাদের চাকরি বাঁচানোর মধ্যে নেই। আমি নিজের উদাহরণ দিয়ে আপনাকে বলতে পারি, আমি গোসাবার সেন্ট্রাল সাজেলিয়া এমসি হাই স্কুলের ইতিহাসের শিক্ষক, আমি যাদবপুরে আইআরের ছাত্র, প্রাক্তন ছাত্র। তো ওখানে আমি তখন মাস্টার্স কমপ্লিট হয়নি বলে হিস্ট্রিতে আমি পাস ক্যাটেগরিতে মাধ্যমিক স্তরের শিক্ষক। আমাকে নিয়ে 10 জন স্থায়ী শিক্ষক বিনা অপরাধে, আমাদের 7 জনের চাকরি চলে গেছে। আপনি বলুন 3 জন স্যার ম্যাডামকে নিয়ে একটি 5 থেকে 12 পর্যন্ত উচ্চ মাধ্যমিক স্তরে স্কুল কিভাবে চলতে পারে, এটা আপনি রাজ্যের গ্রাম বাংলা বা মফস্বলে সর্বত্র এই চিত্র দেখতে পারবেন। কারণ স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে যে তারা 9 বছর শিক্ষক নিয়োগ করতে পারেনি। আমি রিপিট করছি, 5 থেকে 12 উচ্চ মাধ্যমিক স্কুল, সেখানে 3 জন মাত্র শিক্ষক। আমাদের 7 জনের চাকরি চলে গেছে, মাত্র 3 জন। আপনারা সহজেই ব্যাপারটা অনুমেয়, একটা উচ্চ মাধ্যমিক লেভেলের স্কুল কিভাবে চলতে পারে। তাহলে এই রাজ্যের যে সামগ্রিক শিক্ষা ব্যবস্থা,
সেটা কোন একদম। জায়গায় আমি এসে আরেকটা আঘাত বাক্য লাগতে যোগ করব, যেটা অনেক সময় আমাদের বড় রাজনৈতিক আলোচনায় হারিয়ে যায়, সেটা হচ্ছে সেই স্কুলে যারা বোর্ড দিচ্ছে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক, তারা কি শিখবে? 3 জন, তাদের সমস্ত, আমি ধরে নিচ্ছি তারা অত্যন্ত যোগ্য, বেশি রকম যোগ্য, এত শিক্ষক শিক্ষিকা হিসেবে দায়ভার নেয়ার পরও ফিজিক্যালি কোনো মানুষের পক্ষে সমস্ত সাবজেক্ট ওই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শেখানো কি সম্ভব? প্রতাপবাবু ধন্যবাদ, আবার প্রয়োজন হলে আপনার কাছে আসবো। আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে একটা জায়গায় আমি প্রতাপবাবুর সঙ্গে একমত, একটা জায়গায় দ্বিমত। কোথায় একমত? যে সত্যিই তো এই মুহূর্তে যারা আন্দোলন করছেন তাদের মধ্যে, সেদিনই এবিপি আনন্দের প্রতিবেদনেই দেখছিলাম যে যমজ সন্তান সদ্যজাত তাদের বাড়িতে রেখে মা আন্দোলন করছেন, ওখানে বসে আছেন। হ্যাভিং সেড দ্যাট, তাদের মধ্যে একাধিক অন্তঃসত্ত্বা শিক্ষিকাও রয়েছেন, কিন্তু তা সত্ত্বেও কোনো অন্তঃসত্ত্বা মহিলাকে সেই আন্দোলনের বাইরে, অন্তঃসত্ত্বারা আন্দোলন করছেন বলে কাউকে জোর করে তার ইচ্ছের বিরুদ্ধে আটক করা যায় না। কিন্তু এইখান থেকে আমি আমার পরের প্রতিবেদনে আসবো, সেটা হচ্ছে বহিরাগত। একেবারে স্পষ্ট করে, ঠিক যেভাবে আমাদের উত্তরবঙ্গে অশান্তির পর মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বহিরাগত, ঠিক প্রায় সেইভাবে আজকে পরিষ্কার ভাষায় মুখ্যমন্ত্রী বলেছেন এতে বাইরের লোকেরা আছে, শিক্ষকের সংখ্যা কম, বাইরের লোকের সংখ্যা বেশি। চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তার উত্তরও দিয়েছেন পাশাপাশি। এতে বাইরের লোকেরা আছে। এটা পুরোপুরি একটা ভুল পর্যবেক্ষণ ওনার। পেটের ভাতের জন্য চাকরি, হকের চাকরি ফিরে পেতে আন্দোলন, আর আন্দোলনের জন্য ক্লাসরুম ঘরবাড়ি ছেড়ে নামতে হয়েছে রাস্তায়, খেতে হয়েছে তৃণমূল নেতার অনুগামীদের লাঠি, পিঠে পড়েছে পুলিশের লাঠি, তারপর আবার তাঁদের বিরুদ্ধেই দায়ের হয়েছে মামলা। এবার সেই চাকরিহারাদের আন্দোলন নিয়ে বহিরাগত তত্ত্ব খাড়া করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতে বাইরের লোকেরা আছে, টিচারের সংখ্যা কম, বাইরের লোকের সংখ্যা বেশি। পাল্টা মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছেন চাকরিহারা আন্দোলনকারীরা। এসে নিজের চোখে একবার দেখে যান যে এখানে যারা আছেন প্রত্যেকেই যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী। বাইরের যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে তাদেরই পরিবারের লোক, তাছাড়া আপনারা বাইরের কাউকে পাবেন না। গত মাসে মুর্শিদাবাদের দাঙ্গার সময় যখন প্রশাসনের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছিল, তখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছিল বহিরাগত তত্ত্ব। রাখবেন, একটা দাঙ্গা হয়েছে দুঃখজনক, আমরা কেউ দাঙ্গা চাই না। দুটো ওয়ার্ডে, ধুলিয়ানে দুটো ওয়ার্ডে হয়েছে, সেটাও বহিরাগতরা কিছু লোককে স্থানীয় সাথে নিয়ে কিভাবে করেছে সে চক্রান্ত ফাঁস আমরা করে দেব। এবার চাকরিহারাদের আন্দোলন প্রসঙ্গে সেই একই তত্ত্ব তার গলায়। ওনার পছন্দ না হলেই বহিরাগত, একটা বহিরাগত তত্ত্ব খাড়া করছেন। মাস্টারমশাইদের ওখানে বহিরাগতটা কে? বরং বহিরাগত উনি খুঁজে দেখতে পারতেন। যেদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মিটিং করেছিলেন যোগ্য মাস্টারমশাই বলে, সেদিন মাস্টারমশাই নয়, এই বহিরাগতদের উনি নিয়ে এসেছিলেন। সব জায়গাতে বহিরাগত, শুধু ওনার পক্ষে থাকলে তার অন্তর্গত। উনি তো সবসময়তেই বহিরাগত দেখেন। শিক্ষক শিক্ষিকার আন্দোলনে বহিরাগত, আপনাদের মনে থাকবে প্রেসিডেন্সি কলেজের মুখ্যমন্ত্রী তখন সবে মুখ্যমন্ত্রী হয়েছেন, তার যে সাংসদ আজকের সাগরিকা ঘোষ, তার সাথে একটি ইন্টারভিউতে একজন ঝকঝকে প্রেসিডেন্সির পড়ুয়াকে উনি বহিরাগত মাওবাদী বলেছিলেন। একটা সময় সরকারি চাকরি মানে ছিল জীবনভরের নিশ্চয়তা, এখন ব্যাপক দুর্নীতির জেরে সেই সরকারি চাকরি হারিয়ে অনিশ্চয়তার সরু সুতোয় ঝুলছে হাজার হাজার জীবন। অর্ণব মুখোপাধ্যায়, দীপক ঘোষ ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমার পরের বক্তা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সমীর চক্রবর্তীর কাছে আসবো, কিন্তু তার আগে আমার প্রথম প্রশ্ন থাকবে যে সরকারের অবস্থান এই শিক্ষক শিক্ষিকাদের পাশে থাকার ক্ষেত্রে সেটা কি পরিবর্তন হয়েছে, পাল্টেছে? সমীরদা এক্ষুনি বলবেন যে না, একটুও পাল্টায়নি। আচ্ছা, কিন্তু ফুটেজ সম্পূর্ণ অন্য একটা ব্যাখ্যাও দিতে পারে। কীরকম? নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের কথা হচ্ছিল। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বক্তৃতা কবে ছিল? 7ই এপ্রিল। আজকে 19শে মে, অর্থাৎ মধ্যিখানে 42 দিন চলে গেছে, প্রায় 6 সপ্তাহ। সেই দিন এই যোগ্য, এদের মধ্যে যারা যোগ্য, তাদের চাকরির যাবতীয় দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছিল সরকার। ঠিক কী ভাষায় বলেছিলেন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী বলেছিলেন যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে কোর্ট যদি কোনো ডিসিশন নেয় তাহলে তো আমি বলতে পারি না যে মানব না। সমীরদা দুটো তফাৎ মানতে চাইবেন না, কিন্তু তার আগে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জনের জন্য 7 তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছিলেন দেখাবো। বাট আমি একটা কথা বলতে চাই, আমি বেঁচে থাকাকালীন
যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি এন্ড ই রেডি। 2 মাস সাফার করলে 20 বছর সাফার করতে হবে না, আর ওই 2 মাসও পুষিয়ে দেবো। এটা মনে রাখবেন, আমার জীবনে কথা মানে কথা। আমি যদি কাউকে কথা দিই, আমি লাস্ট পর্যন্ত সেই কাজটা করে দেখাই। আমি সমিতাকে জানিয়ে রাখি যে এই বক্তব্যের পর অত্যন্ত শক্তিশালী বক্তব্য, সন্দেহ নেই। অন্তত 1 সপ্তাহ যে শিক্ষক শিক্ষিকারা স্টুডিওতে এসেছিলেন তারা বলেছিলেন আর আমাদের ভরসা রাখছি মুখ্যমন্ত্রীর ওপর, আর চিন্তার কারণ নেই, কারণ মুখ্যমন্ত্রী নিজে বলছেন কোট আনকোট যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের। তিনি বলেছিলেন নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। আবার বলেছিলেন ওই 7ই এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে, আমি একটা কথা বলতে চাই যে আমি বেঁচে থাকাকালীন যোগ্য চাকরি প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। কে বলছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং এই জোরের সঙ্গে, এই আত্মবিশ্বাসের সঙ্গে ভরসা পেয়েছিলেন তারা। এবার পাশাপাশি দেখুন 7ই এপ্রিল আর আজকে 19শে মে দুটো বয়ানের মধ্যে আমরা জানি না, সমীরদা নিশ্চয়ই সেটা ব্যাখ্যা করবেন যে কোনো তফাৎ কি হলো। দেখুন তো। আমরা অভিষেক মনু সিংভিকে বলছি, আমরা কপিল সিব্বলকে বলছি, আমরা রাকেশ দ্বিবেদীকে বলছি, আমরা কল্যাণ ব্যানার্জিকে বলছি, আমরা প্রশান্ত ভূষণকেও বলতে বলেছি, এবং তাছাড়াও আরো অনেক লিগাল ফার্ম থাকবে যারা রাজ্য সরকারের হয়ে যোগ্য টিচারদের সমর্থনে আইনের লড়াই করবে। যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। আমি তো মিটিং করে বলেছিলাম আমরা রিভিউ করব। কোর্টের ব্যাপারে আমাদের আইন মেনে চলতে হয়, একটা বাধ্যবাধকতা থাকে, এটা সবাইকে বুঝতে হবে। এবং আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশন করেছি। যদি রিভিউ পিটিশন অ্যালাউ করে ভালো কথা। আমরা চাইব, আমাদের আইনজীবীরা চাইবেন তাদের মতো যাতে ওদের চাকরি থাকে। কিন্তু সেখানে কোর্ট যদি কোনো ডিসিশন নেয় তাহলে আমি বলতে পারি না যে আমি মানব না, কারণ কোর্টের ডিসিশন মানতে আমরা বাধ্য। আমি তো বলবো আপনারা এখানে না করে আইনে লড়াই করুন, আমরা পুরো সাহায্য করব। দেখুন, আমি যদি ভুল না বুঝি তাহলে 7 তারিখ কিন্তু সমস্ত আইনি লড়াইয়ের দায়িত্ব কার্যত মুখ্যমন্ত্রী অথবা সরকার নিজেদের কাঁধে নিয়ে নিয়েছিল, এবং এই লড়াইয়ের শেষ অবধি যাওয়ার সবার চাকরির দায়িত্ব মুখ্যমন্ত্রী নিয়েছিলেন এবং শেষ অবধি যাওয়ার কার্যত অঙ্গীকার করেছিলেন। আজকে রিভিউ পিটিশন, এই শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য যে রিভিউ পিটিশনে চাকরিহারারা আলোচনা করতে চেয়েছিলেন রিভিউ পিটিশন পেশ করার আগে, সেটা করা হয়নি। আমি জানি না, আমি সরাসরি একদম সমীরদার ব্যাখ্যায় চলে যাব। ধন্যবাদ সুমনবাবু, ধন্যবাদ এবিপি আনন্দ। যে ইস্যুটা তুললেন এটা অত্যন্ত স্পর্শকাতর, এবং তৃণমূল কংগ্রেস, সেটা মুখ্যমন্ত্রীও বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলছেন, আমরা প্রত্যেকে সহানুভূতিশীল যে একজনেরও চাকরি যাওয়া উচিত নয়, এতে কোনো দ্বিমত নেই। আপনি যে প্রশ্নটা আমার দিকে ছুঁড়ে দিলেন যে মুখ্যমন্ত্রীর গত মাসের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বক্তব্য আপনি দেখালেন এবং আজকেরও বক্তব্যটা আপনি দেখালেন, আমি কিন্তু দুটো বক্তব্যের মধ্যে খুব একটা তফাৎ পাইনি। এই যে আপনি প্রথমেই প্রশ্নটা ছুঁড়ে দিলেন যে তাহলে কি মুখ্যমন্ত্রী তার স্ট্যান্ড থেকে সরে গেলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বক্তব্য থেকে, তা তো নয়। হ্যাঁ, কিন্তু কোথাও আজকের বক্তব্যে সমীরদা আপনি কি খুঁজে পেলেন যে সেই মুখ্যমন্ত্রীর দৃঢ় অঙ্গীকার যে যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের? একই জায়গায় মুখ্যমন্ত্রী আছেন, উনি যেটা বলতে চেয়েছেন, আপনি আবার চালান ভিডিওটা, উনি যেটা বলতে চেয়েছেন ইঙ্গিতে সেটা অত্যন্ত পরিষ্কার। বলুন, আমি তো বলতে চেয়েছেনটা বুঝতে পারিনি, যেটা বলেছেন সেটা আমি শুনুন, আপনিও যেটা শুনেছেন আমিও সেটা একদম। হ্যাঁ, যেটা দাঁড়িয়েছে গোটা ব্যাপারটা, মুখ্যমন্ত্রী যেটা বলেছেন তার এটাও মানে আছে যে আন্দোলনের যে ধারা সেটা সঠিক হচ্ছে না। তার কারণ ঠিক 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 আমি একমত আপনার সঙ্গে, কিন্তু আমার খটকাটা সমীরদা এই জায়গায় যে আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে রিভিউ পিটিশন অ্যালাউ করলে ভালো কথা, কিন্তু কোর্ট যদি কোনো ডিসিশন নেয় আমি বলতে পারি যে, আমি তো বলতে পারি না যে আমি মানবো না। সেদিন বলেছিলেন যে 2 মাস কষ্ট করুন, তারপর 20 বছর নিশ্চিন্তে চাকরি করুন। একজন মুখ্যমন্ত্রী, শোনো আপনার প্রশ্ন শেষ হয়েছে? একদম একদম, নিশ্চয়ই। একজন মুখ্যমন্ত্রী রায় বেরোনোর আগে কি করে বলে দেবেন? তখন তো আপনারা বলবেন
যে সুপ্রিম কোর্টের ওপর প্রকারান্তরে চাপ সৃষ্টি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, এটা করা যায় না। 7 তারিখে তো এটাই বলেছিলাম। আপনারাই বলবেন, তার কারণ না 7 তারিখে তো এটাই বলেছিলাম। আমি আসছি আপনার সব প্রশ্নের উত্তর আমি দেবো, একটু সময় দেবো। হ্যাঁ নিশ্চয়ই, বাড়তি সময় দেবো। যে আমি যদি একটু ব্যাক থেকে যাই, পেছন থেকে আসি, আন্দোলন যদি বিকাশ ভবন ভেঙে যদি চাকরি হয় তাহলে গিয়ে ভাঙুন, কোনো অসুবিধা নেই। সেটা কি হবে? সুপ্রিম কোর্টের রায়ের ওপর তো চাকরি থাকবে না এবং রাজ্য সরকার। তাহলে বিকাশ ভবন ভাঙলেই চাকরি কিন্তু হবে না, এটা আন্দোলনের ভুল রূপরেখা। আমি এক এক করে আসছি। তাহলে মুখ্যমন্ত্রী কি করে বললেন যে 2 মাস অপেক্ষা করলেই 20 বছর চাকরি থাকবে? ঠিক কথাই, এখনো বলছি অপেক্ষা করুন, সরকার আছে আপনাদের সঙ্গে। এবং দ্বিতীয় যে কথাটা, বহিরাগততা আসছে, সেটা তো আমার পূর্ববর্তী বক্তা মাস্টারমশাই গোসাবা থেকে যিনি বললেন, তিনি তো স্বীকার করে নিলেন যে আমাদের অভিভাবক আত্মীয় স্বজনরাও আসছেন এবং সমমনোভাবাপন্ন মানুষদের কাছে আমরা অ্যাপিল করেছি, তারাও আসছেন। তাহলে তো তারা বহিরাগত, তারা তো চাকরি প্রার্থী নন, বা তারা চাকরি বাঁচানোর জন্য আসছেন না, কেউ সহানুভূতিশীল হয়ে আসছে। তো মুখ্যমন্ত্রীর কথা তো এস্টাবলিশড হয়ে গেল যে বাইরের লোক আসছে। একজন চাকরিজীবীর পক্ষে যদি 5 জন করে আসে তাহলে কি দাঁড়াবে? সুমনবাবু, আমি সল্ট লেকে থাকি, এই বিকাশ ভবনের পেছনেই আমার বাড়ি থেকে বেরোনোও যাচ্ছে না, ঢোকাও যাচ্ছে না, 24 ঘন্টা রাস্তা বন্ধ। তাহলে তো আমাদেরও অধিকার আছে রাস্তায় বেরোনোর। তারা যদি গণতান্ত্রিক অধিকার রাখতে গিয়ে বন্ধ করে, কি বলছেন? তার মানে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে আশেপাশের বাড়ির লোকেদের অধিকার ছিল গিয়ে সিঙ্গুরে আন্দোলন মঞ্চ ভেঙে দেয়। আপনি 2006 ফিরুন, 7 ফিরুন, আমার কোনো আপত্তি নেই। এক বক্তা বলতে গিয়ে একটু গুলিয়ে ফেলেছেন যে তার আগে কোনো মামলা হয়নি, কিন্তু মামলা 1 মিনিট, মানে ওইটা সিঙ্গুরে হাইকোর্টের রায় যে অনিচ্ছুক কৃষকদের অধিকৃত জমি ফেরত দেওয়া যাবে না। বসেছিলেন ইনিশিয়ালি, সেটা তখন সরকারের সঙ্গে বিরোধী নেত্রীর সরাসরি লড়াই। কিন্তু এখানে যেটা মুখ্যমন্ত্রী বলতে চাইছেন, তাতে কি হলো সমিত? আপনি তো মানুষের কথা বললেন, মানুষের অসুবিধে তো সল্টলেকেও হচ্ছে, আমি মানছি, হচ্ছে তো, আবার সিঙ্গুরেও হচ্ছিল না ঘটনা। তাহলে একটা ঘটনা যেটা, যে বহিরাগত চাপ যদি ওখানে বাড়ে, এটা এক। দ্বিতীয়, পুলিশকে অ্যাকশন নিতে হবে। আজকে যদি যারা আপনার টিভির পর্দায় আমি বাড়িতে দেখেছি নিউজে, বিকাশ ভবনের গেটে তালা, বিক্ষুব্ধ ছাত্র যারা শিক্ষকরা আন্দোলন করছেন তারা ইট দিয়ে তালাটাকে ভাঙছেন, এটা তো আপনার টিভিতে একদম লাইভে। দাঁড়ান, সরকারি ভবন, নিরাপত্তা এবং রক্ষার দায়িত্ব কার? ঠিক পুলিশের। পুলিশ যদি অ্যাকশন না নেয় তখন তো আপনারাই আসর বসাবেন এখানে এবং বাস্তবভাবে। কিন্তু আমি বলছি তার মানে বিধানসভাতেও পুলিশের ঢোকা উচিত ছিল। সে আবার আপনি 2005-6 চলে গেছেন। ল এন্ড অর্ডার তো দাদা 25-এও ল এন্ড অর্ডার, 2008-এও ল এন্ড অর্ডার। শুনুন, কারেন্ট ইস্যু নিয়ে আইন তো আইনি, বেআইনিও। শুনুন, কারেন্ট ইস্যু নিয়ে আপনি তর্ক করতে চাইলে তর্ক চালান, আমিও চালাবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আমি না আই গট ইউর পয়েন্ট, অ্যাবসলিউটলি। সমিতা, এটাও আপনাকে মানতে হবে যে সেই দিন শুক্রবার যখন আমি এই অনুষ্ঠান করছি, আমি প্রথমেই যিনি ছিলেন শিক্ষকদের তরফে আমি বলি যে জোর করে আটকানো, আইন নিজের হাতে তুলে নেওয়া, এটা ভদ্র সমাজে চলতে পারে না। দ্বিতীয় কথা, এর সঙ্গে আপনি একটা কথা যোগ করুন, যারা সরকারি কর্মচারী ওখানে বিকাশ ভবনে চাকরি করছেন তাদের বেরোতে দিচ্ছেন না মাঝরাত পর্যন্ত। এটা আইন সিদ্ধ, একদম। সমিতা, তার সঙ্গে আপনি আরেকটা বাক্য যোগ করুন, আরেকটা বাক্য, যে পশ্চিমবঙ্গে বিরোধী রাজনীতির এটাই দস্তুর। তো এটাই যদি দস্তুর, যদি ভুল হয়ে থাকে, সেই ভুলটা কি আপনারা সারা জীবন কন্টিনিউ করবেন? কারণ এটা দস্তুর। ঠিক, আমি এখানে সমিতার সঙ্গে সম্পূর্ণ একমত। আমি সমিতার সপক্ষে একটা যুক্তি দিই, সেটা হচ্ছে সমিতা বলছেন যে একটা ভুল হলে সেই ভুল কি দীর্ঘদিন চালানো যাবে? আমি বলছি বন্ধের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বলেছে যে 2011 অনওয়ার্ডস আমরা বছরে অন্তত 3টে করে বন্ধ রাখতাম, তারপর আর বন্ধ রাখিনি। সেটা তৃণমূল কংগ্রেস ভুল করেছে এবং সেখান থেকে সমিতা বলতেই পারেন যে আমরা সংশোধন করেছি। আমি আপনাকে একটা প্রশ্নের উত্তর দিতে পেরেছি, সেটা হচ্ছে যে মাস্টারমশাই প্রথম বক্তা ছিলেন গোসাবার, উনি কিন্তু প্রমাণ করে দিয়েছেন ওনার বক্তব্যের মধ্যে যে বহিরাগতরা আছে। তাহলে মুখ্যমন্ত্রী ঠিক এক। দ্বিতীয় নম্বর, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন আজকে প্রেস কনফারেন্স করে, তিনি তো পরিষ্কারভাবে বলেছেন যে আন্দোলন যেন ধ্বংসাত্মক না হয়। আন্দোলন করো না, আন্দোলন করার গণতান্ত্রিক অধিকার সম্পূর্ণভাবে আছে, কিন্তু তার মানে ভাঙচুর, তার মানে সরকারি কর্মচারীদের গেটে তালা দিয়ে অন্তঃসত্ত্বা মহিলা সমেত তাকে রাত্রেবেলা আটকে রেখে দেবো,
এটা তো হতে পারে না, পুলিশকে তো আমি অ্যাকশন এই নিতে হবে। আমি এই পাঠে একেবারে সমিতার সঙ্গে একমত। প্রতাপবাবু, আপনার উত্তর। আমাদের জীবনের সব দ্বার রুদ্ধ করে দিয়ে আপনারা মাত্র কয়েক ঘন্টা, 7-8 ঘন্টা রাজ্যের শিক্ষা দপ্তরের মূল ভবন, মূল দপ্তর যেটা, সেখানে কিছু, আমরা তো দৃঢ়ভাবে বিশ্বাস করি সবাই না হলেও কিছু দুর্নীতিগ্রস্ত অফিসারও সেদিন ওখানে তাদেরকে আমরা আটকে রেখেছিলাম। এ প্রসঙ্গে একদম খুবই ন্যায়সঙ্গত যে এভাবে গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে সবাইকে আটকে রাখা যায় না। কিন্তু ম্যাডাম, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছি, আমাদের চাকরিটা চলে গেল কেন? আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে এই দায় কোনোভাবেই এড়িয়ে যেতে পারেন না। বিনা অপরাধে আমার চোখের সামনে আমার 3 বছরের বাচ্চাটা না খেয়ে খিদের জন্য হাউ হাউ করে কাঁদবে, আর আমি বাবা হয়ে সেটা দেখব। সুপ্রিম কোর্ট তো এই রায় দিতেই পারত, যে সুপ্রিম কোর্ট তো বলেই দিল এই ব্যক্তি 12% সুদসহ টাকা ফেরত দেবে, ওই ব্যক্তিকে কোনো টাকা ফেরত দিতে হবে না। এই ব্যক্তি আবার পরীক্ষা দিয়ে প্রমাণ করবে, কিন্তু ওই ব্যক্তি পরীক্ষাতেই বসতে পারবে না। দেশের সর্বোচ্চ বিচারালয়ের কাছে আমাদের প্রশ্ন, যদি আপনি এই বিভাজনটা করতেই পারছেন অ্যাজ পার সিবিআই ডেটা, তাহলে আপনি সেগ্রিগেশনটা করলেন না কেন? এই প্রসঙ্গ বেশ আমি ঠিক আইনের প্রসঙ্গে ফিরদৌস শামীমের কাছে যাব। 3টে অংশ দিয়ে শুরু করব, একদম উল্টো দিক থেকে। যে মুখ্যমন্ত্রী আজকে বলছেন যে আদালতের সিদ্ধান্ত মানতে আমরা বাধ্য, ফেয়ার এনাফ। 7 তারিখেও বাধ্য ছিলেন, আজকেও বাধ্য। অবশ্যই গণতান্ত্রিক সরকার, সংবিধানের কাঠামো মেনে চলতে হয় তাকে। মুখ্যমন্ত্রী বলছেন যে কোর্টের ব্যাপারে আমাদের আইন মেনে চলতেই হয়, নিশ্চিতভাবে চলতে হয়। 3 বলছেন যে রিভিউ পিটিশন যদি অ্যালাউ করে ভালো কথা। আমার এইখানেই ফিরদৌসের কাছে রিভিউ পিটিশন, অনেকে বলছেন যে এই রিভিউ পিটিশনের আশার বেলুনটা ফোলানো হয়েছে, যার কিন্তু ভিত্তি খুব দুর্বল। কেন আমি জানি না, ফিরদৌসের কাছে পরিসংখ্যান থাকবে কি না। আমার প্রথম এবং প্রধান প্রশ্ন, শতাংশ রিভিউ পিটিশনে মূল রায়টা পরিবর্তিত হয়? আমার জ্ঞানে, আমার সাংবাদিকতার জীবনে আমার এই রকম কেস মনে পড়ে না। ফিরদৌস বলতে পারবে যে সংখ্যাটা 1% কিনা। আবার রিপিট করছি, যে রিভিউ পিটিশনের দ্বারা মূল রায় পরিবর্তিত হচ্ছে, এর কোনো উদাহরণ আমি অন্তত বড় কেসের ক্ষেত্রে আমার স্মরণে নেই। ফিরদৌস স্মরণ করিয়ে দিতে পারে। দ্বিতীয় প্রশ্ন, সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে 31শে মের মধ্যে বিজ্ঞাপন দিয়ে এই পরবর্তী পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করতে হবে, পিরিয়ড। এই কথা শুধুমাত্র সুপ্রিম কোর্টের নির্দেশ নয়। আপনাদের মনে থাকবে যে রাজ্য সরকার একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেন এবং তাতে এই রায় মেনে রাজ্য সরকার এই মর্মে সম্পূর্ণ সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যে, আই রিপিট, 31শে মের মধ্যে বিজ্ঞাপন দিতে হবে। অর্থাৎ তাহলে প্রশ্নটা এটা ওঠে যে এই যে রিভিউ পিটিশনের বেলুনটা ক্রমশ বড় হচ্ছে এবং একটা আশার বেলুন ফুলছে, সেটার আদৌ কি কোনো ভিত্তি আছে? দ্বিতীয় আরেকটা অংশ চাইব, অনেকের ধারণা, আমরা এই নিয়ে আগে আলোচনাও করেছি, কিন্তু যেটা অনুল্লেখিত থেকে গেছে সেটা হচ্ছে যে রিভিউ পিটিশন মানে কি, যে যেহেতু সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চে এটা বিচার হয়েছে, এখন নতুন প্রধান বিচারপতি এসছেন, তার বেঞ্চে এটা চলে যাবে। ব্যাপারটা বোধ হয়, ফিরদৌস আমি ভুল করলে নিঃসন্দেহে সংশোধন করে দেবে ও নির্ধারিত সময়, ব্যাপারটা তা নয়। আপনাদের মনে থাকবে যে তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমারের বেঞ্চ এই রায় দিয়েছিলেন। অর্থাৎ এখন সঞ্জীব খান্না মাননীয় প্রধান বিচারপতি, তিনি অবসর নিয়েছেন, নতুন প্রধান বিচারপতি এসছেন। কিন্তু রিভিউ পিটিশন মানে আরেকজন যিনি জজ সাহেব থাকলেন মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় খান্না, তার এজলাসে চলে যাবে তাদেরই বেঞ্চের দেয়া রায়। আমি আবার আমার সেই গুরুত্বপূর্ণ প্রশ্নে ব্যাক করব, ফিরদৌস কি বলতে পারবে যে শতাংশ রিভিউ পিটিশনে মূল রায় পরিবর্তিত হয়? অর্থাৎ এই প্রতাপ রায়চৌধুরী বা এই অসংখ্য প্রতাপ রায়চৌধুরীদের রিভিউ পিটিশন থেকে সত্যি সত্যি একদম কোদালকে কোদাল বলার সময় এসেছে, কোনো আশার আলো দেখার কি কোনো সম্ভাবনা আছে? দেখুন, প্রথমেই আমি বলি, আপনি রিভিউ নিয়েই মূলত আমাকে প্রশ্ন করেছেন, কিন্তু রিভিউয়ে যাওয়ার আগে আমি, যেহেতু এর আগে প্রতাপবাবু এবং এর পূর্ববর্তী বক্তা বোয়াদা তিনি বলেছেন, আমি দুটো কথা শুধু স্মরণ করিয়ে দিতে হবে। কারণ এইখানে দাঁড়িয়ে আমি কথাটা বলেছিলাম, তো যেদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী এদের ডেকে বলেছিলেন, তখন সেদিন আমি বলে গেছিলাম এখানে দাঁড়িয়েই যে বাঘের পিঠে চড়ছেন, নামতে গেলেই না হালুম করে খাবে। আজকে উনি নামতে চাইছেন, কিন্তু এরা ছাড়বে না।
বাঘের পিঠ থেকে উনি নামতে চাইছেন, কারণ সেদিন উনি মিথ্যা প্রতিশ্রুতিগুলো দিয়ে গেছিলেন। আমি স্মরণ করিয়ে দিতে চাইবো এই এবিপি আনন্দেরই আজ থেকে 8 বছর আগের আপনাদের অসাধারণ আর্কাইভ। রাজ্যের একজন অ্যাডভোকেট জেনারেল তিনি পদত্যাগ করেছিলেন, তিনি মুখে কিছু বলেননি, তিনি শুধুমাত্র বলেছিলেন ব্যক্তিগত কারণ, কিন্তু 2 মিনিট কয়েক সেকেন্ডের একটি ভিডিও, সেখানে আপনারা বলেছিলেন যে সম্ভবত কারণ হচ্ছে যে টিচার রিক্রুটমেন্ট যে রুলস সেই নিয়ে তার উষ্মা এবং তার সাজেশন না গ্রহণ করা। আপনারাই খবর করেছিলেন, এগুলো আমার খবর না, আপনাদের খবর করা। এবার আছে রিভিউয়ের বিষয়ে। দেখুন, রিভিউয়ের স্কোপ অত্যন্ত লিমিটেড, আর সুপ্রিম কোর্টের সামনে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে অ্যাপ্লিকেশন, তার সাপেক্ষে 17ই এপ্রিলের যে অর্ডার, তারপরে সেই স্কোপ আরও লিমিটেড হয়েছে, আরও ক্ষীণতর হয়েছে। কেন? তার কারণ সেখানে সেই অর্ডারকে কমপ্লাই করার জন্য 31শে মের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, না হলে 2টো শর্ত দিয়েছে। এক, এই যে শিক্ষকরা এখনো স্কুলে যেতে পারছেন সেই অর্ডারটা রিকল হয়ে যাবে এবং রাজ্য সরকার হবে। আচ্ছা, দুটো কন্ডিশন আছে। এক, আমি শুধু জাস্ট ওই লাইনটা পড়ে দিচ্ছি, ইনক্লুডিং ইম্পোজিশন অফ কস্ট অ্যান্ড ভ্যাকেটিং অফ দ্য প্রেজেন্ট অর্ডার, অর্থাৎ কস্টও ইম্পোজ হবে, তার সঙ্গে এই অর্ডারটিও রিকল করে নেওয়া হবে। দেখুন, রিভিউয়ের স্কোপ অত্যন্ত লিমিটেড। আপনি যে এই পার্সেন্টেজ আমার কাছে জানতে চাইলেন, সত্যি সত্যি আমি পার্সেন্টেজ নিয়ে আসিনি, কিন্তু আপনি যদি রিভিউ কখন হয়, এরর অন দ্য ফেস অফ দ্য রেকর্ড, এই ক্ষেত্রে কী এরর রয়েছে বলুন তো আমার এই জাজমেন্টে? আপনি অনেকেই বলার চেষ্টা করছেন যে বৈধ অবৈধ, যোগ্য অযোগ্য। এখানে জাজমেন্টটা আপনি যদি ভালো করে পড়েন তাহলে 2টো অংশ পাবেন। এক, যারা দুর্নীতি সরাসরি করেছেন তারা দুর্নীতিগ্রস্ত শিক্ষক বা শিক্ষাকর্মী, আর একদল হচ্ছে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার, যেগুলোর সম্পর্কে আদালত বারবার চেয়েছে, কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যে বলো এক্সাক্ট নাম্বারটা কত, যারা হচ্ছে বৈধ, যোগ্য এবং বৈধ, সেই সংখ্যাটি বলতে পারেননি। সংখ্যাটি কোন সংখ্যা বলেছেন? যে এখনো পর্যন্ত এতজন অযোগ্য অবৈধ হিসেবে চিহ্নিত করতে পারলাম, কিন্তু এর বাইরের সংখ্যাকে আমি একেবারে যোগ্য এবং বৈধ বলতে পারছি না। এর ফলে কি হয়েছে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি সেটা প্রতিষ্ঠা পেয়েছে এবং প্রতিষ্ঠানগুলো প্রশাসনিকভাবে ব্যর্থতা দেখিয়েছেন এইগুলোকে আইডেন্টিফাই করতে। আমি সমীরদার দিক থেকে একটা প্রশ্নে যাই, এতদিন পর সমীরদা এসেছেন। আমি বলছি যে ধরো মুখ্যমন্ত্রী 7 তারিখের মঞ্চ থেকে কি বলেছিলেন যে আমার প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি আছে। আইনি মানে আমি বলছি, তুমি যেটা বললে সেটা আমি প্ল্যান এ ধরলাম, বি, সি, ডি এর কোনো সংস্থান আছে? কোনো দেখুন, মানে আমি বলছি এদের রিলিফ দেওয়ার ক্ষেত্রে কোনো আস্তিনের তাস সরকারের কাছে থাকা সম্ভব? দেখুন, আমি যখন এই মামলাগুলো শুরু হয় তখন প্রাথমিকভাবে একটি কথা বলেছিলাম যে আপনি পৃথিবীর সেরা আইনজীবী এবং সেই আইনজীবীর মাথায় পৃথিবীর সমস্ত মানুষের বুদ্ধিকে একসঙ্গে ঢুকিয়ে দিন, কোনো যুক্তিতেই সাদা খাতা ভর্তি খাতা হবে না। খুব সাধারণ কথা, আপনি ফ্যাকচুয়ালি আপনি চুরি করেছেন, সাদা খাতায় 0 পেয়েছে, তাকে 53 করেছেন, কোন আইনি যুক্তিতে, কোন আইনজীবী আইনি যুক্তিতে সাদা খাতাকে ভর্তি খাতা হিসেবে প্রমাণ করবে বলুন তো? জাস্ট থিঙ্কিং অ্যালাউড। আমি বলছি যে ধরো কোনো গোপন প্রকোষ্ঠ থেকে পাওয়া গেল সেই অরিজিনাল ওএমআর শিট, তাহলে তো সুপ্রিম কোর্ট এক্স্যাক্টলি এইখানেই আমাদের উদ্যোগটা ছিল এবং আমরা সেই জন্যই 3টে জিনিস করেছিলাম। দেখুন, এই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যখন প্রসিডিংস চলছিল তখন আমরা বুঝেছিলাম যে এরা কোথাও একটা কিছু লুকাতে চাইছে, সেই জন্যই আমরা আমাদের যারা মক্কেল ছিল তাদেরকে দিয়ে আরটিআইও করিয়েছিলাম। আমরা আগেকার যে এসএসসির যে এভিডেভিট, সেই এভিডেভিটগুলোকে অ্যানেক্স করে বোঝাতে চেয়েছিলাম যে, এবং শুধু তাই না, প্রেজেন্ট প্রসিডিংসে এসএসসির এভিডেভিটে যে আমরা মিরর ইমেজ রেখেছি এগুলোকে ডিস্ট্রয় করার পূর্বে, কিন্তু তারা তাদের অপব্যাখ্যা দিয়েছে, না আমাদের কাছে কোনো প্রকার ইমেজ নেই, সিবিআই এর উদ্ধার করা ওএমআর শিটগুলো দিতে চাই। আমি জাস্ট একটু বলে নিই। এবার দেখুন, আদালতের নির্দেশ আছে, কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে ওএমআর শিটগুলো, ইভেন যেগুলো সিবিআই থেকে পেয়েছো সেগুলো পাবলিশ করে দেওয়ার। যারা এখনো চাকরি বাতিল হয়ে গেছে, সকলের তো বাতিল হয়ে গেছে, তারাও চাইছেন ওএমআর শিট পাবলিশড হোক। আমরা যারা রিপিটিশনের পক্ষে ছিলাম আমরা বলছি ওইগুলো ওএমআর শিট প্রকাশ হোক, করছে না এটাকে।
এখনো পর্যন্ত কিন্তু সরকার করতে পারলো না, করাতে পারলো না, এসএসসি করতে পারলো না। সমিত বলতেই পারেন যে করছি না নয়, পাওয়া যাচ্ছে না, সুমন যেটা দা, সরকারের ঘোষিত অবস্থা। সেই ওএমআর শিট তো এসএসসি কে সুমন দা, সাপ্লাই এই করেছে, বিষয়ে আমি সেটাও একটা তো তথ্য publish করতে আপনাকে পারছেন দিতে না। চাই। শামীমবাবু এই মুহূর্তে বলছিলেন যে মিরার ইমেজ এসএসসির কাছে কেন নেই, সেটা জাজমেন্টেও আছে যে আমরা এসএসসির কথা মেনে নিতাম যদি তাদের কাছে অন্তত মিরার ইমেজটা থাকতো। আমার প্রশ্ন হলো শামীমবাবুর কাছেও, আপনি গেজেটটা ভালোভাবে পড়েছেন, মিরার ইমেজ রাখতে হবে এইটা কোথায় লেখা আছে আমায় দেখান। দেখুন, না রেখে অন্যায়টা কি করেছে এসএসসি? রাখতে হবে, এটা তো রুলে, যদি রাখতো সেই প্রসঙ্গ উঠতো। এবার আপনার প্রশ্ন শেষ হয়ে যাবে, যদি রাখতো এই প্রসঙ্গ তো আপনার রাখার নিয়ম নেই, আপনি কেন রেখেছেন? এবার একটু ধৈর্য ধরে শুনুন। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট বলে একটি আইন আছে, সেটা কেন্দ্রীয় আইন। সেই কেন্দ্রীয় আইনে বলা আছে একটি ডকুমেন্ট 20 বছর প্রিজার্ভ করে রাখতে হয়। এই যে রুলস 2016 দেখছেন, সেখানে 1 বছরের মধ্যে তার ফিজিক্যাল কপি যেহেতু তার বাল্কিনেসের জন্য ডেস্ট্রয় করে দিয়েছে, কিন্তু আপনি তো কেন্দ্রীয় আইনটাকে তার ব্যত্যয় ঘটাতে পারেন না। ওটা প্রতিটি সিটিজেনের জন্য আপনি সেটাকে আপনি মনে করছেন আইনটাকে উড়িয়ে দেব হয়েছে। আমি শুধু একটাই কথা সংযোজন করব, আইনেই তো আছে 1 বছরের বেশি আপনি ওএমআর শিট রাখতে পারবেন না, প্রয়োজন নেই সেটাকে ডেস্ট্রয় করে দিতে পারবেন, সেটা তো আইনেই আছে। না, সেটা রাজ্যের আইন, আরে কেন্দ্রের আইন হচ্ছে 20 বছর রাখতে হবে। আমি রাজ্যের কথা মানবো। আরে কেন্দ্রীয় সরকার চাকরি দিক একটা, সেই জন্য কেন্দ্রীয় সরকার চাকরি দিক, আমি কেন্দ্রীয় আইন মানবো। আমি বলছি যে একটা প্রতাপ বাবু বলছেন যে হলো পুরো জিনিসটা হলো, কিন্তু দুর্নীতির ভাই যাই যে কেন্দ্রীয় সরকার চাকরি দেয় না কেন? বছরে 2 কোটি চাকরি প্রতিশ্রুতি ছিল। এই আইনটি রাখাই হয়েছে দুর্নীতি করার জন্য। কেন? প্রথমে এই যে ছেলেমেয়েরা না আরটিআই করে খাতা চাইলে, ওএমআর শিট চাইলে দেওয়া হয় না, এসটিআইও করলে জবাব দেওয়া হয় না, ফার্স্ট অ্যাপিল করলে জবাব দেওয়া হয় না, স্টেট ইনফরমেশন কমিশনে ইনফরমেশন কমিশন নেই বলে 1 বছর পেরিয়ে যায়। মনে পড়েছে, আমি শুধু সংযোজন করব যে পার্থ চট্টোপাধ্যায় যখন গ্রেফতার হলো তখন তৃণমূলের একাধিক নেতা বলেছিলেন যে এই আইনটা সংশোধনের মধ্যে পার্থবাবুর চক্রান্ত নেই তো, যে দ্রুত এই আইনটা 1 বছরের মধ্যে যাতে পুরো জিনিসটা গুটিয়ে ফেলা যায়। আমি সবার কাছে যাব, কিন্তু তার আগে প্রতাপ বাবু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন, এবং যেটা বেসিক প্রশ্ন, যে এই গোটা দুর্নীতির দায় আমরা কেন নেব। এইখানে আজকে একেবারে পরিষ্কার মুখ্যমন্ত্রী দুর্নীতির দায় কার সে নিয়ে চিহ্নিত করেছেন। কাদের দায় বলছেন মুখ্যমন্ত্রী দেখাবো? যারা উস্কাচ্ছে তারাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে, চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি। 19,000 জনের চাকরি চলে গেল বিনা কারণে, কাদের দোষে গেল দেখুন তো। শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি বিক্রি করা হয়েছে, কোটি কোটি টাকা পকেটে পুরেছেন হেভিওয়েটরা। প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা, কেজি কেজি সোনা উদ্ধার হয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শিক্ষার দণ্ডমুণ্ডের কর্তারা কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়েছেন, এখনো জেল খাটছেন। আর এই আবহেই শিক্ষা দুর্নীতির দায় সম্পূর্ণভাবে বিরোধীদের ঘাড়ে ঠেলে দিলেন মুখ্যমন্ত্রী। আমার একটা জিনিস খুব খারাপ লাগে, যারা উস্কাচ্ছে তারাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে, চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি। চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য দায়ী যারা, আমি তাদের বলবো এটা না করলেই পারতেন। যারা চাকরি খেয়েছেন তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায়, সেখানে আমার আপত্তি আছে। এই রাজ্য সরকার এবং অপদার্থ এসএসসির দুর্নীতির কারণে ঘুষ নিয়ে নেতা নেত্রীরা চাকরি দিয়েছে, যোগ্য শিক্ষকরা বঞ্চিত হয়েছেন, এবং তাদের জন্য আমাদের এই যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের প্যানেল বাতিল হয়ে যাচ্ছে। কিন্তু এদের জীবন শেষ হয়ে যাচ্ছে, এদের ফ্যামিলি শেষ হয়ে যাচ্ছে, এদের রুজিরুটি শেষ হয়ে যাচ্ছে। এটা তাদের কখনো গায়ে লাগছে না? ওনারা কি মানুষ নয়? শুধু অবশ্য মুখ্যমন্ত্রী নন, কার্যত একই সুর শোনা গেছে শিক্ষামন্ত্রীর গলাতেও। যদি এর পেছনে কোনো রাজনৈতিক মদতদাতা থাকেন সেটা আমার জানা নেই, তা ওদের মাথায় রাখতে হবে চাকরি আমরা দিয়েছিলাম, চাকরি খেতে চেয়েছিলেন অন্য রাজনৈতিক দলগুলো। তাহলে ওদের বুঝে নেওয়ার বা বেছে নেওয়ার দরকার আছে যে সরকার ওদের সঙ্গে না রাজনৈতিক দলগুলো ওদের সঙ্গে। বিরোধীরাও পাল্টা তৃণমূলের দিকেই আঙুল তুলছে। যত অপরাধ সব যদি বিরোধীদের ঘাড়ে হয়, তাহলে পরীক্ষায় দুর্নীতি করা হয়েছে, টাকা নেওয়া হয়েছে, সেটা বিরোধীদের দায়। এসএসসি দুর্নীতি করেছে, বিরোধীদের দায়। পার্থ চ্যাটার্জি মন্ত্রী ছিলেন, টাকা খেয়েছেন,
জেলে গেছেন, বিরোধীদের দায়, সবই বিরোধীদের দায়। উনি সাধু পুরুষ। জিনিসটা যদি মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্য শিক্ষা দপ্তর দিয়ে দিতেন, তাহলে আমার মনে হয় কারুর উস্কানো না উস্কানো কোনো জায়গায় কোনো অবস্থা থাকতো না। সম্পূর্ণভাবে রাজ্য সরকার দায়ী। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য থেকে এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, প্রাক্তন সচিব অশোক কুমার সাহা এখনও জেলবন্দী। ব্রতদীপ ভট্টাচার্য, অর্ণব মুখোপাধ্যায় ও বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এর আগের দিনই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে মুখ আর মুখোশ। আজ বলেছেন যে কোর্টে গিয়ে একটা রাজনৈতিক দল মামলা করেছিলেন, সেটা কি ঠিক ছিল? যারা চাকরি খেয়েছেন সেই নাটের গুরুরা চাকরিহারাদের স্বার্থ রক্ষার গুরু যদি হয়ে যায় আমাদের আপত্তি আছে। এর আগেও সায়নদীপের মনে থাকবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম করে বলেছিলেন যে পলিটিক্যালি আইসোলেট করতে হবে। আমি বলছি মূল কথা সায়নদীপ, তোমরাই মামলা করেছো, আবার তোমরাই পাশে দাঁড়াচ্ছ। সমীর চক্রবর্তী বলছিলেন যে বিকাশ ভবন ভাঙলে কি চাকরি হবে? হ্যাঁ, প্রাতিষ্ঠানিক ঘুষ চুরির সঙ্গে যুক্ত ঘুঘুর বাসা বিকাশ ভবন ভাঙলে চাকরি হবে না, কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ভিলেন বানালেই চাকরি হবে। লক্ষণ রেখার কথা বলছেন, রাবণ সীতাকে হরণ করার পর লক্ষণ রেখার অস্তিত্ব ছিল না, তেমনি মুখ্যমন্ত্রীর পোষা চাকরি চোরেরা সরকারি চাকরি চুরি করার পর আন্দোলনের লক্ষণ রেখা থাকে না, তার অস্তিত্ব থাকে না। সমীরদা এটা মাথায় রাখা উচিত। একই কথা শুনি আজ মন্থরার মুখে। সিঙ্গুরে আন্দোলন কি তোমরাই উস্কানি দিচ্ছ? আমি বলছেন সিঙ্গুরে নৈরাজ্য তৈরি করবার সময় কে উস্কানি দিয়েছিল? কোন লক্ষণ রেখা সেখানে মেনটেন হয়েছিল? 17 দিন ধরে ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে রাখা হয়েছিল। হাইকোর্ট অর্ডার দিয়েছিল যে সেই ন্যাশনাল হাইওয়ে অবরোধ তুলে দিতে। কোন লক্ষণ রেখা মেনে সেই অবরোধ হয়েছিল? গণতন্ত্রের মন্দির বিধানসভা ভেঙে তছনছ করে দেওয়া হয়েছিল কার উস্কানিতে এবং কোন লক্ষণ রেখা মেনে সেটা ভাঙচুর করেছিলেন? উনি এখন রাম লক্ষণ করছেন। এই চাকরি চুরির অপরাধে 22 জন অ্যারেস্ট হয়েছে, 22 জনই তৃণমূলের লোক, তৃণমূলের নেতা। এখন সেটিং বা সিবিআইয়ের বদান্যতায় হয়তো কেউ কেউ জামিন পাচ্ছেন, কিন্তু এটা অস্বীকার করা যাবে না। পুলিশ বেধড়ক লাঠিচার্জ করছে, হাত পা ভেঙে দিচ্ছে, চোখে আঘাত করছে, বলছে সামান্য বল প্রয়োগ। এর আগে পুলিশকে দেখেছি কামড়াতে, তথ্যের খাতিরে আমায় বলতে হবে ন্যূনতম বল প্রয়োগ। যাই হোক, আমি সংশোধন করে নিলাম। এর আগে আমরা দেখেছি শিক্ষকদের কামড়ে দিচ্ছে, আর কয়েকদিন আগে কসবায় দেখলাম পেটে লাথি মারছে, সেটা ছিল সামান্য বল প্রয়োগ। পুলিশের কোন ম্যানুয়ালে এই লক্ষণ রেখার কথা বলা হয়েছে বা এই লক্ষণ রেখা অতিক্রম করা যাবে কি যাবে না সেই সব বলা হয়েছে? এখন আইনের শাসন তো নেই, শাসকের আইন উঠে গিয়ে চাকরি চোরেদের আইন চলছে। তাই পুলিশ বেধড়ক লাঠিচার্জ করবে আর মিথ্যা মামলা পুলিশই দেবে। কে উস্কানি দিয়েছে এখানে পুলিশকে দাঁড়িয়ে? আমি বলছি সুদীপ্ত গুপ্ত, মইদুল মিদ্দা, আনিস খান, এই পুলিশ তারা খুনের সঙ্গে যুক্ত। কেউ কোনো অপরাধী শাস্তি পায়নি। কোন লক্ষণ রেখা এখানে দাঁড়িয়ে বাধা দিয়েছে? আমি বলছি যে বহিরাগত বা উস্কানি, ব্যাপারটা হলো ভোটে জিতে এসেছি তাই অবাধে চুরি করবার আমার অধিকার জন্মেছে। কেউ প্রশ্ন করলে, বিরোধীরা প্রশ্ন করলে ওটাই হবে উস্কানি। বিরোধীরা জানতে চাইলে, চ্যালেঞ্জ করলে এই দুর্নীতির বিরুদ্ধে, এটা হবে বহিরাগত থিওরি। এটাকে বলে স্বৈরতন্ত্র। ওই যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরি প্রার্থী বলিয়ে গলায় ব্যাগ ঝুলিয়ে যে তৃণমূলের কর্মীগুলোকে নিয়ে গেছিল, ওটাকে বলে বহিরাগত। কোনটা বহিরাগত? বা এই যে পাশাপাশি এটাও ফ্যাক্ট, প্রচুর চাকরিহারা শিক্ষক শিক্ষিকারাও ছিল, কিন্তু এই বহিরাগতরাও তো গেছিল। সব্যসাচী দত্ত তার সিন্ডিকেট বাহিনীকে নিয়ে বিকাশ ভবনের মধ্যে যে ঢুকলো, ওটাকে কি বলে? ওটা বহিরাগত নয়? আমার এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আমার কথা হলো যে এই যে মুখ্যমন্ত্রীর কথা এসছেন, শিক্ষামন্ত্রী বলেছিলেন যে মিরর ইমেজ আছে, আমরা বার করতে পারবো। মুখ্যমন্ত্রী বৈধ অবৈধ, যোগ্য অযোগ্য যাই বলুন সেটা পার্থক্য করতে দিলেন না। কেন দিলেন না? বরঞ্চ এই চাকরি প্রার্থীদের প্রতারণা করলেন, বললেন আমি দায়িত্ব নিচ্ছি, যেটা তখন দেখালেন আমি দায়িত্ব নিচ্ছি, আমি চাকরি দেওয়ার ব্যবস্থা করবো। সুপ্রিম কোর্ট বলেছিল যে নিয়োগটা ইমিডিয়েট চালু করতে। আসলে বৈধ অবৈধ আলাদা করলে, এই যে অবৈধ চাকরি প্রার্থী যারা তৃণমূলকে ঘুষ দিয়েছে, তারা তাদের নাম প্রকাশ পেলে তারা তৃণমূলের কর্মী আর নেতাদের দমদম দেওয়াই দিত। তাই মুখ্যমন্ত্রী এটা প্রকাশ করতে দেয়নি। উল্টে আমার শেষ কথা, উল্টে আমাদের ট্যাক্সের টাকায় মুখ্যমন্ত্রী ভাতা দেওয়ার নাম করে দুর্নীতির ইএমআই দিচ্ছেন। এটা আমাদের কাছে লজ্জার, যন্ত্রণার। আমি একটাই কথা বলবো সুমনবাবু, উনি রামায়ণে ফিরে গেছেন, তার কারণ লক্ষণ রেখা নিয়ে সীতাকে টেনে এনেছেন, খুব ভালো কথা। আচ্ছা যাই হোক, মেনে নিন। এক মিনিট দাঁড়ান না, তার কারণ সীতা লক্ষণ রেখাটা অতিক্রম। আচ্ছা ঠিক আছে, আরে দাঁড়ান না,
হয়েছে। আমি শুধু আমার পূর্ববর্তী বক্তার কাছে একটাই কথা বলবো, উনি কবিতা টবিতা বললেন, ভালো লাগলো শুনতে। একটা খুব জনপ্রিয় কবিতা ছিল জানেন সুমনবাবু, কত রঙ্গ জানো জাদু, কত রঙ্গ জানো, সাপ হইয়া কাটো তুমি, ওঝা হইয়া ঝাড়ো, কত রঙ্গ জানো জাদু, কত রঙ্গ জানো। একদিকে বিকাশ ভট্টাচার্যকে দিয়ে মামলা করে এই বেচারীদের চাকরি খাওয়ার চেষ্টা, অন্যদিকে মলম লাগাতে বিকাশ ভবন অব্দি দৌড়েছেন। নমস্কার জানাচ্ছি এদের সঙ্গে। বেশি কথা নয়, আমি আবারও বলছি, বিকাশ ভট্টাচার্য বলির পাঠা হবেন, ওনারা চুরি করবেন, সেই চুরির বিরুদ্ধে কেন বিকাশ ভট্টাচার্য মামলা করবেন? ওনারা চাকরি বিক্রি করবেন, কেন বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা করবেন? আমি দর্শকদের কাছে যাব, তার আগে আমি সজলের কাছে যাওয়ার আগে দ্রুত আপনাদের দেখাবো যে এই প্রতাপ বাবুরা আজকে চাকরিহারা শিক্ষকরা তারা লাঠির বাড়ি খেলেন, তাদের মামলা দেয়া হলো। আজকে নোটিশ দেয়া হয়েছিল 6 জন শিক্ষক মশাইকে, তারা কি গেলেন? প্রতিবেদনে দেখুন। মার খেলাম আমরা, কেস খেলাম আমরা। কেউ শিক্ষক, কেউ শিক্ষাকর্মী, কারো রক্ত ঝরছে, কারো চোখে আঘাত, কারো পা ভেঙেছে। হকের চাকরি চাইতে গিয়ে মার তো খেয়েইছেন। উল্টে মার খাওয়া চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় মামলা করেছে পুলিশ। সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মীদের কাজে বাধা, হুমকি, পুলিশকে মারধরের মতো ধারা দেওয়া হয়েছে। নোটিশ দিয়ে ডেকে পাঠানো হয়েছে থানায়। কাউকে সোমবার, কাউকে মঙ্গলবার, কাউকে আবার বুধবার বিধাননগর উত্তর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে পরিষ্কার বলা হয়েছে হাজিরা না দিলে গ্রেফতার পর্যন্ত করা হতে পারে। এই ব্যানারে বৃহস্পতিবারের যে ঘটনা ঘটেছিল সেখানে প্রত্যেকে যারা যারা আহত হয়েছিলেন আমরা দেখেছি সেদিন কারুর মাথা ফেটেছে, কারুর পা থেকে রক্ত বেরোচ্ছে অঝরে, কারুর অন্যান্য জায়গায় আঘাত লেগেছে। এই যে সব ছবিগুলো, সেই ছবিগুলোকে তারা একটি ব্যানারে সংবলিত করে সেটাকে কিন্তু টাঙিয়েছেন ঠিক বিকাশ ভবনের উল্টো দিকটায়। মুখ্যমন্ত্রী তার দলের সবাই বলছে যে আমরা আমাদের সীমা লঙ্ঘন করে গেছি, আমরা হিংসাত্মক হয়েছি, কিন্তু হিংসার শিকার কারা হয়েছে তার প্রমাণ হচ্ছে এটা। সোমবার যাদের থানায় ডাকা হয়েছিল তার মধ্যে ছিলেন মেহবুব মণ্ডল সহ 3 জন। সকাল 11টায় বিধাননগর উত্তর থানায় হাজির হওয়ার কথা ছিল তাঁদের। লয়ার যেহেতু আমাদের কাজকর্ম করছেন বা কথাবার্তা বলছেন, আমরা যাব, নিশ্চয়ই যাব। গ্রেপ্তারের ভয় পেলে তো এখানে ঘুরে বেড়াতাম না, গ্রেপ্তারের ভয় থাকলে তো মুখ লুকিয়ে থাকতাম। যদিও বেলা গড়িয়ে বিকেল হয়ে গেলেও কেউ থানায় হাজির হননি। কেউ বলতে পারবেন এই যে আপনারা বলছেন মারধর, সারাদিন কেউ দেখাতে পেরেছেন পুলিশ ব্যবস্থা নিয়েছে বিকাশ ভবনে? কেউ দেখাতে পারবেন না। সমস্যাটা শুরু হয়েছে যখন বিকাশ ভবনের ভেতরের লোকদের বাড়ি যেতে দিচ্ছে না তখন। তো তারপর যদি কেউ বাড়ি যেতে না দেয় আর সেখানে পুলিশ তাদের বাড়ি যাওয়ার ব্যবস্থা করে, সেখানে পুলিশকে বাধা দেয়, তো সেইখানে আপনারা প্ররোচনা দিয়েছেন, অপ্রীতিকর 2-1টা ঘটনা ঘটেছে। এটাই তো এক ধরনের অত্যাচার, এটা পুলিশি অত্যাচার, এটা স্বৈরাচারীদের অত্যাচার। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সর্বৈব অর্থে এই মুহূর্তে পশ্চিম ভারতবর্ষের একজন স্বৈরাচারীর নাম। এইভাবেই যারা আমাদের ঘরের শিক্ষক শিক্ষিকা, যারা রুটি রুজির জন্য পড়াশোনা করে মেহনত করে দিন রাত এক করে যারা নিজেদের মেধা অর্জন করে যোগ্যতা অর্জন করে চাকরি পেয়েছে, আজকে তাদের এই করুণ অবস্থা দেখে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত পীড়িত হচ্ছি, আহত হচ্ছি, দুঃখিত হচ্ছি। সরকারি যারা আধিকারিক, সরকারি এসএসসির যারা আধিকারিক, তাদের কাজ করতে দেওয়া হোক। তারা কাজ না করলে আখেরে কন্টেম্প্ট অফ কোর্ট যদি হতে হয়, মাথায় রাখতে হবে সেটা তাদের ভবিষ্যতের জন্যে খুব একটা সমীচীন এবং বাঞ্ছনীয় নয়। এদিকে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছেন শিক্ষক নেতারা। সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়েরের আবেদন করেন চাকরিহারা 2 শিক্ষক ইন্দ্রজিৎ মণ্ডল ও সুদীপ কোনার। আবেদনে তারা দাবি করেন মিথ্যে মামলায় তাদের তলব করেছে পুলিশ। পাশাপাশি অভিযোগ করেন শাসক দলের সমর্থকদের হাতেও মার খেতে হয়েছে তাদের। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের অনুমতি মেলার পর দায়ের হয়েছে মামলা। বুধবার এই মামলার শুনানি হতে পারে। পার্থপ্রতিম ঘোষ, অরিত্রিক ভট্টাচার্য, সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। একটু রাজনীতির কথায় আসি। এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা আনলাইক আরজিকর আন্দোলন একেবারে পরিষ্কার 48 ঘন্টা আগে বলেছেন যে দলীয় পতাকা ছেড়ে মঞ্চে রাজনীতিবিদরা বা যে কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তারা অ্যালাউ করছেন, কিন্তু পাশাপাশি এদের পরিভাষায় কোট আনকোট এরা একটা হোম টাস্কও দিয়েছেন। সেই হোম টাস্কের বিষয়ে আমি সজল ঘোষের কাছে আসব যে কেন্দ্রের শাসক তাদের কাছে এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের প্রত্যাশা প্রচুর। প্রথম যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছে এতগুলো মানুষের অসহায়তার কথা সজলদের তুলে ধরতে হবে।
দ্বিতীয় যে বিজেপির এতগুলো সাংসদ লোকসভা এবং রাজ্যসভায় তারা যাতে এই দাবিতে নিয়মিত সরব হন সেটা তাদের একটা প্রত্যাশা। আমি সজলের কাছে যাব, যে প্রত্যাশা পূরণ করা যাবে তো? সুমনদা, আমি প্রথমে আপনার কথার উত্তর দিয়ে নিই। মানে ওনারা যেটা হোম টাস্ক দিয়েছেন, প্রথম কথা হচ্ছে এই হোম টাস্কটা ওইভাবে সবসময় মঞ্চে বসে নির্দেশ জারির মতন করে না বললে ভালো। ওনারা বলছেন যে সমস্ত মানুষ ব্যক্তিগতভাবে যদি হাজির হন সবাই স্বাগত, কিন্তু একথা বলতে কোনো ব্যথা নেই, দ্বিধা নেই যে আন্দোলনের অনেক প্রথম থেকে আমরা ছিলাম, ব্যক্তিগতভাবে আমিও ছিলাম, কখনো কোনো রাজনৈতিক জান্ডা নিয়ে যাইনি, কিন্তু বেশ কিছু জায়গায় আমরা আহত। মানে আমাদের মনে হয় যে এই আন্দোলনটা কোনো কুচক্রের হাতে পড়ে না যায়, যাতে অভয়ার মতন অবস্থার সৃষ্টি না হয়, সেদিকটা আন্দোলনকারী শিক্ষকদের মাথায় রাখা উচিত। আর ওনাদের যেটা দাবি, সে দাবির সাথে আমি একমত যে আমাদের দলের পক্ষ থেকে পার্লামেন্টে আওয়াজ তোলা উচিত, এবং গতকাল আমাদের সভাপতি বলেছেন পার্লামেন্ট খুললে বিষয়ে তারা তুলবেন, এবং রাষ্ট্রপতির কাছে ওনারা যেতে চান, সেটা যে কোনো সাধারণ নাগরিকও আবেদন করতে পারেন, সেটা একটা প্রসিডিওরের মধ্যে আছে, সেটা আমার বলার ক্ষমতা নেই, কিন্তু আমরা চাই ওনারা যান। কিন্তু যে মঞ্চে তোমরা যাবে সেই মঞ্চ অন্য সব রাজনৈতিক দল যদি যারা ওদের পাশে আছেন বলে দাবি করছেন তাদের সঙ্গে শেয়ার করতে হবে, অর্থাৎ এটা মানে একান্ত বিজেপির মঞ্চ হবে, ওনারা একদমই চাই না। কিন্তু দেখুন, কিছু বোধ বুদ্ধি তো প্রত্যেক মানুষের আছে। বিজেপির মঞ্চ যেমন হবে না, সেরকম কোনো মানে এক্সট্রিম নক্সালাইট মঞ্চও যেন না হয়ে ওঠে, সেদিকটাও মাথায় নিতে হবে। আমরা তো ডিএর মঞ্চে শেয়ার করেছিলাম, আমরা তো সায়নদীপরা বহুদিন দেখেছি যে সায়নদীপ বক্তব্য রাখছে, হয়তো আমরা নিচ থেকে দাঁড়িয়ে শুনেছি, আবার আমরা বলছি ওরা শুনেছে, এরা বহু ঘটেছে। সেক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের অভিযোগ তুলিনি। এই ধরনের বলছেন এবং ভবিষ্যতেও বলবেন যে তোমরা উস্কানি দিচ্ছ না। কারা বলছেন? মুখ্যমন্ত্রী বলেন। ওনার কথা ছেড়ে দিন, ওনার কথা ছেড়ে দিন। এবার আমি আজকের মানে যেটা সারবত্তা যেটা নিয়ে আলোচনা হচ্ছে, দুটো বিষয়। এক হচ্ছে সারাক্ষণ শুনছি অন্তঃসত্ত্বা 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 আর বহিরাগত। মানে অন্তঃসত্ত্বা যে কে হয়ে পড়লো, সরকার না তৃণমূল দল, সেটা এখন বোঝা যাচ্ছে না। তৃণমূল হলে সে ১,৫০০ কিলোর বাচ্চা পারবে, আর সরকার হলে মুশিক প্রসব করবে, এ দুটো আমরা জানি। আমি দুটো কথা বলি, সেটা হচ্ছে যে সহানুভূতিশীল হতে বলেছেন মুখ্যমন্ত্রী, সহানুভূতিশীল। মুখ্যমন্ত্রী সহানুভূতি হচ্ছে গাছের গোড়াটা কেটে সেই গাছেই আবার জল দেওয়া। আজকে উনি বলছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জন্য চাকরি গিয়েছে, যারা মামলা করেছে তারা চাকরি গিয়েছে। একবারের জন্য বলছেন না যে আমরা চুরি করেছি তার জন্য চাকরি গেছে। চুরি যদি ওনারা না করতেন, মামলা কেউ করতো না, মামলা যদি কেউ না করতো, চাকরি কারোর যেত না। এবং মামলাটা যে লেজিটিমেট ছিল সেটা কিন্তু সুপ্রিম কোর্ট অব্দি মেনে নিয়েছে। এই জায়গাটায় আপনাদের আসতে হবে। বলছে বিকাশ ভবনের সামনে বসে কি হবে? কেউ কেউ বলছে উগ্র আন্দোলন। তিনি কিন্তু শিক্ষামন্ত্রী নন, তিনি কিন্তু পুলিশ মন্ত্রী নন, তিনি কিন্তু মুখ্যমন্ত্রী নন, তিনিও বহিরাগত এই বিষয়ে। তিনি বলছেন উগ্র আন্দোলন কেন হবে? আমি বলছি পিসিমণিকে তো গিয়ে বলতে পারতে যে উগ্র আন্দোলন মানে এই যে বিধানসভা ভাঙচুর, সেটাই বা কেন হয়েছিল? বিধানসভা ভেঙে চুরে যদি সিঙ্গুর আন্দোলনটা পাওয়া যায়, তাহলে তারা যদি ভেবে থাকে যে বিকাশ ভবন ভেঙে আমরা চাকরিটা ফেরত পাবো, তাতে অপরাধ কোথায়? দুটো বিষয় কিন্তু আপনাকে গোলালে চলবে না। ২৬,০০০ মানুষ, মানে কমপক্ষে ১ লাখ পেটের অন্ন সংস্থান। এদের বাবারা, কালকে কেউ কেউ বলছেন নাটক করেছে, যারা বলছেন তাদেরও ছেলে মেয়ে আছে, তাদের ভাবা উচিত যে তারা যেভাবে বিছানায় শুয়ে টাকা নিয়ে রোজগার করেছে, এদের বাবা মায়েরা কিন্তু সেভাবে রোজগার করে আনেননি। অত্যন্ত বেশিরভাগ ক্ষেত্রে নিম্নবিত্ত দিন দরিদ্র পরিবার থেকে অনেক কষ্টের মধ্যে দিয়ে তারা চাকরিটা জোগাড় করেছিলেন। চূড়ান্ত মেধাবী, যাদের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না। আমার বক্তব্য হচ্ছে, আপনারা আমাকে বলুন যে আজকে মুখ্যমন্ত্রী একবারের জন্য ক্ষমা না আছে, বারবার বলছেন বহিরাগত। হ্যাঁ বলছে, বেশ হচ্ছে, বহিরাগত যাচ্ছে, তাতে কোথায়? ২৬,০০০-এর চাকরি যে চুরি হয়েছে, এই সত্যটা তো অস্বীকার করা যাবে না। ধরুন আমি ৬ জন বসে আছে, আর ৬ লক্ষ মানুষ, যেটা আমরা অভয়ার আন্দোলনের ক্ষেত্রে দেখেছিলাম,
সেখানে আপনি বলবেন বহিরাগত। আজকে এক মিনিট শেষ করে নি, আমার ছেলে যদি ওই স্কুলে পড়ে, সেই স্কুলে একজন অযোগ্য শিক্ষক পড়াবে কিংবা একজন যোগ্য শিক্ষকের চাকরি চুরি হয়ে যাবে, এটা তো শিক্ষা চুরি হয়ে যাচ্ছে। তাহলে সেই শিক্ষাকে বাঁচাতে শ্রমিকবাবুরা একদিন করতেন, এখন তৃণমূলের কর্মচারী হয়েছে, নিজের চাকরি পাকা করার জন্য সব বলছেন না, না তারা তো এই আন্দোলনটা করতেন শিক্ষা বাঁচাও। আজকে তো মানুষ শিক্ষা বাঁচাতে রাস্তায় নেমেছে। আমি এর উত্তরে একটাই কথা বলবো, চাকরি নিয়ে আমি বিজেপির মুখ থেকে কোনো কথা শুনতে চাই না। তারা 11 বছর দেশের ক্ষমতায় 2 কোটি বেকারের চাকরির প্রতিশ্রুতি দিয়ে নরেন্দ্র মোদী 2014 সালে ক্ষমতায় এসেছিল। চাকরি চুরি হয়েছিল। দ্বিতীয় কথা হলো যে এই পুলিশ লেলিয়ে দেওয়া হচ্ছে, কোথায় গেলেন শিক্ষামন্ত্রী? তিনি উদা হয়ে গেলেন কেন? কথা বললেন কেন? লাস্ট কথা হলো এই যে মিরর ইমেজের কথা বলছেন, এসএসসি তো হলফনামা দিয়ে বলেছিল সুপ্রিম কোর্টে যে আমাদের কাছে মিরর ইমেজ আছে, আমরা তাহলে দিতে পারবো। তাহলে ডালমের কালাটা কোথায় এটা প্রমাণ করতে হবে। বেশ আমি সরাসরি আসবো এবার যে এই দুর্নীতির জন্য কে দায়ী, অর্থাৎ দুর্নীতি বিরোধী করেছে, শাসক করেছে, পুকুর চুরি কে করেছে, গ্রেফতার হয়েছে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় অ্যান্ড কং। আমি এইখান থেকে ডক্টর নজরুল ইসলামের কাছে আসবো। তৎকালীন শুধু শিক্ষামন্ত্রী নন, তিনি তৃণমূল কংগ্রেসের তৎকালীন মহাসচিব। সেই পার্থ চট্টোপাধ্যায়, বিরোধীরা বলতেই পারেন যে চাকরিগুলো তো আমাদের জন্য যায়নি, যার জন্য গেছে তার বান্ধবীর ফ্ল্যাট থেকে 50 কোটি টাকা এবং 11 কেজি সোনা উদ্ধার হয়েছে। এসএসসির তৎকালীন চেয়ারম্যান, মধ্যশিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি, তারা জেল খেটেছেন। মানে আমি বলছি চুরি যারা করলো তারা দায়ী, যা নাকি মামলা যারা করলো, মুখ্যমন্ত্রী যা বলছেন তারা দায়ী? কাদের দায় বেশি? নজরুল ইসলাম। প্রথমে দায়, দেখুন এ ব্যাপারে কোনো রকম সন্দেহ নাই যে যারা বৈধভাবে চাকরি পেয়েছিলেন, আদালত যে তাদের চাকরি বাতিল করেছেন তাতে বৈধভাবে চাকরি পাওয়াদের কোনো দায় নাই। তাহলে দায়টা কাদের? দায়টা হচ্ছে রাজ্যের সর্বোচ্চ নেত্রী, মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, তার অধীনে শিক্ষামন্ত্রী, যার বাড়ি থেকে, বান্ধবীর বাড়ি থেকে টাকা এবং মূল্যবান সামগ্রী উদ্ধারের কথা আপনারা বলছেন, এসএসসি বা অন্যান্য যে পদাধিকারী ছিলেন তাদের। তো এই যে তাদের দায়, হ্যাঁ এসএসসি এবং বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তাদের যারা পদাধিকারী ছিলেন এদের সকলকেই রাজ্য সরকারের মানে শাসক দলের নেতারা নির্বাচিত করেছেন এবং পদে রেখেছেন, তাদের দায়। তাহলে তাদের দায়ের জন্য চাকরি গেল, তো এটাতে বিকাশবাবুকে কেন দায়ী করা হচ্ছে বা যাদের চাকরি গেল তাদেরকে কেন দায়ী করা হচ্ছে? আজকে লক্ষণ রেখার কথা বলা হচ্ছে, আপনাদের চ্যানেলে আপনারা দেখাননি যে এই দলেরই একজন মুখপাত্র বলছেন যে পার্টির কাছে খবর ছিল, পার্টির সর্বোচ্চ নেত্রীকে, তিনি তো মুখ্যমন্ত্রীও, পার্টির মহাসচিবকে, তিনি তো শিক্ষামন্ত্রীও, তো পার্টির কাছে খবর ছিল যে মন্ত্রীরা, নেতারা, আমলারা টাকা তুলে চাকরি দিচ্ছেন। তো মমতা ব্যানার্জি এটা জানার পর এটা বন্ধ করার তো কোনো ব্যবস্থা করলেন না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন না, ফলে এই চাকরিগুলো গেল। আবার হাইকোর্টে মামলা হওয়ার পরও সিঙ্গল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ তো বারবার বলেছে যে যারা বৈধভাবে চাকরি পেয়েছে তাদের তালিকাটা দেন। এসএসসি তো সিলেকশন করেছে, তাহলে তারা যদি তালিকা না দিতে পারে, রাজ্য সরকার যদি তালিকা নিতে পারে, তার দায় কি যাদের চাকরি গেল তাদের, না রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর, শিক্ষামন্ত্রীর বা ওই এসএসসির পদাধিকারীদের? সুপ্রিম কোর্টেও তো বলেছিল যে যারা বৈধভাবে চাকরি পেয়েছে তাদের তালিকাটা দিন। যদি আপনারা দিতেন তাহলে কি তাদের চাকরি বাতিল হতো? আপনারা দেননি কেন? কারণ তাদের কাছ থেকে টাকা নিয়েছেন। আপনি যদি তাদের নাম দিয়ে দেন, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে
সিবিআই যাদেরকে অবৈধভাবে চাকরি পাওয়ার জন্য চিহ্নিত করেছে তাদের সুদ সমেত বেতন ফেরত দিতে হবে, আবার নতুন যে রিক্রুটমেন্টে তাদেরকে রিক্রুট করা যাবে না। তাহলে তালিকা যদি দিয়ে দিতেন অবৈধভাবে, তাহলে তাদেরও রিক্রুট করা যেত না, সুদ সমেত টাকা ফেরত দিতে হতো। তারা তো একবার পার্টির নেতাদের টাকা দিয়েছেন। কুন্তল ঘোষের কথা আপনারা শোনেননি যে আমি তো 10% রাখতাম, বাকি 90% পাঠিয়ে দিতাম। তাহলে ওই যে কুন্তল ঘোষটা যখন গাছে বেঁধে পিঠে পড়তো, তখন এই 90% যাদের কাছে এসেছে তাদের উপর কিছু পড়তো না। তাই যাতে না পড়ে তার জন্য তারা তালিকা দেননি এবং তার জন্য চাকরি গিয়েছেন। তো এ দায় সম্পূর্ণ রাজ্যের মুখ্যমন্ত্রীর এবং শিক্ষামন্ত্রীর, এদের চাকরিহারাদের নয়। সমিতার কাছে যেতেই হবে। দেখুন, এই একই কথার পুনরাবৃত্তি হচ্ছে। তার কারণ উনি তো সরাসরি মুখ্যমন্ত্রী অবধি চলে গেলেন, উনি তো তার নিচে কথা বলেন না, আমি জানি সেটা না, তাতে কোনো নেই, কোনো অন্যায় নেই। তার কারণ হচ্ছে ওনার তো শুধু টার্গেট একজন, যেন তার যেহেতু দেখুন এটাই মুশকিল যে যেহেতু আমি যাচ্ছি নজরুলদা, একটাই প্রশ্ন করব, এই রাজ্যের শাসক দলের সর্বোচ্চ নেত্রীকে, এই রাজ্যের মন্ত্রিসভা নরেন্দ্র মোদী ছাড়া ভারতবর্ষ চলে, এক এবং একমাত্র কই কিন্তু আমি বলছি এই মাথায় কার্যত মাথায় মাথায় লড়াইয়ের মধ্যখানে যেহেতু নজরুলদা পুনরাবৃত্তির কথাটা বললো, আমি প্রভোক্ট হলাম যে একটু পুনরাবৃত্তি, উনি নাম বললেন না, একেবারে পরিষ্কার যে কুণাল ঘোষ এই স্টুডিওতে বসে, যিনি একই সঙ্গে পার্টির রাজ্য সাধারণ সম্পাদক এবং তৃণমূলের মুখপাত্র বটে, একেবারে স্পষ্ট ভাষায় বলেছিলেন যে দল জানতো এই চাকরি চুরির কথা। কি বলেছিলেন কুণাল ঘোষ দেখাবো। পার্থ চট্টোপাধ্যায় যেই গন্ডগোলটায় যুক্ত, এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল। বলছো কি? পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ কেউ টাকা তুলছেন, এটা তার অনেক আগে থেকে এটা দলের কাছে খবর ছিল। এটা 2021-এর ভোটের আগে থেকে খবর ছিল। সেই কারণেই মূলত পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দপ্তর থেকে দেওয়া হয়নি, এবং সেই কারণে পার্থ চট্টোপাধ্যায় ক্ষিপ্ত হয়ে গেছিলেন। কিন্তু এই ঘটনাগুলো দল তাহলে বাড়তে দিল কেন? এই যে না, তুমি এখনো যা বলেছো সেটাই যথেষ্ট। তার কারণ হচ্ছে এই এত বড় শিক্ষা দুর্নীতি, যার জন্য আজকে 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেছে, এত বড় শিক্ষা দুর্নীতি যার পেছনে কয়েকশো কোটি টাকার লেনদেন হয়েছে, সেই খবর আগাম দলের কাছে ছিল এবং 2021-এর নির্বাচনের আগে থেকে তো মারাত্মক। আমি তোমার আর একটা কথা বলছি, নামটা বলবো না। আমি তখন জেলে বসে আছি, প্রেসিডেন্সি জেলে। বেশ। এক অফিসার আর একজন মানে অর্ডারকে নিয়ে এলেন। তো অর্ডারকে নিয়ে এলেন কি না, শিক্ষকের চাকরি হচ্ছে, কুণালবাবু একটা হেল্প করে দিতে হবে। তৃণমূলের এক নামকরা নেতা 7.5 লক্ষ টাকা চেয়েছেন, আমি 5 লাখ জোগাড় করতে পেরেছি আমার আত্মীয়। আপনি যদি একটা চিরকুট লিখে দেন তাহলে যদি বাকিটা মকুব করে দেয়, ঘুষের যদি ডিসকাউন্ট হয়, কারণ আমি কোনোভাবে আর টাকাটা জোগাড় করতে পারছি না। তার মানে সেই লোক এখনো গরাদের বাইরে আছে। তিনি পার্থ চট্টোপাধ্যায় নন, তিনি মহা দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন এবং প্রবল প্রতাপে ঘুরে বেড়াচ্ছেন। মন্ত্রিসভার মধ্যে রয়েছেন, মন্ত্রিসভার সদস্য। কেউ না কেউ তো অন্যায় করেছে, চাকরি পেয়েছে, কিন্তু বাকিদের একটা ভয়ঙ্কর কষ্টের মধ্যে পড়ে গেছে। একদম। আমার কোথাও মনে হচ্ছে বিরোধীরা জট পাকিয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, সব ঠিক, কিন্তু চুরি ডাকাতি যখন এখান থেকে হয়ে লণ্ডভণ্ডটা হয়েছে, আমাদের কোনো ব্যক্তি, তারা প্রশাসনে থাকুন বা কোনো ডিপার্টমেন্টে থাকুন, এসএসসি হোক বা এসএসসির অভিভাবকরা হোক, তারা যদি একটু সদিচ্ছা দেখিয়ে এই ছেলেমেয়েগুলির সঙ্গে বসতেন, আজ এই প্রবলেম সলভ হয়ে যেত। 13 থেকে 16-র মধ্যে তুমি জেলের মধ্যে বসে তোমার ঘুষের ডিসকাউন্টের অ্যাপিল পাচ্ছ, অর্থাৎ তখন এই বেআইনি পথে সমস্ত রিক্রুটমেন্ট অর্থাৎ ঘুষ নিয়ে চাকরি দেওয়ার যে ট্রেন্ডটা সেটা শুরু হয়ে গেছে, এবং তাতে একেবারে রাজ্যের মন্ত্রী যুক্ত, যিনি এখনো রাজ্যের মন্ত্রী আছেন, এখনো রাজ্যের মন্ত্রী, সম্ভবত 16 সালটা এখনো তিনি রাজ্যের মন্ত্রী।
এবং 2021 সালের আগে আমাদের দলের কাছে স্পষ্ট খবর ছিল এই পার্থ চট্টোপাধ্যায় বিপুল টাকা তুলছেন এবং কোন কোন লোকের মাধ্যমে তুলছেন, কোন জেলায় তুলছেন, এই খবর পর্যন্ত কিন্তু ছিল, কিন্তু এর কোনো প্রশাসনিক বা অন্য কোনো ব্যবস্থা হয়নি। সমিতদা, দলের কাছে স্পষ্ট খবর ছিল এরকম, প্লিজ মেক নো মিস্টেক, এরকম নয় যে কুণাল ঘোষ যখন এটা বলছেন তিনি তখন দলের বাইরে বা অন্য কোনো দল করছেন, তৃণমূল ছেড়ে বেরিয়ে এসছেন, এরম নয়, তখনও দলে ছিলেন, এখনও দলে আছেন। সুমনবাবু, যে ইন্টারভিউটা আপনিই নিচ্ছেন, যে তারিখটা নিচে দেখালেন, সেটা বোধহয় গত বছর মে মাসে, ঠিক আছে? এটা সম্পূর্ণ আপনার এবং ওনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি দলের তরফ থেকে কোনো মন্তব্য করব না। সেটা বলুন, কিন্তু ব্যক্তিগত ব্যাপার নয়। আমার কি ব্যক্তিগত? এই ব্যাপারে আপনার বেশি জানা থাকবে। আমি খুব বিস্মিত হয়েছিলাম এবং সেটা দেখবেন ওই রিয়াকশনের মধ্যেই খুব পরিষ্কার যে একেবারে পরিষ্কার কুণাল ঘোষকে জিজ্ঞেস করেছিলাম, এটা কোনো ব্যক্তিগত না। এই যে সাক্ষাৎকারটা দেখলেন এটা সম্পূর্ণভাবে লাইভ টেলিকাস্ট হয়েছিল এবং কোটি কোটি দর্শক দেখেছেন। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, আমি সমিতদার অবস্থানকে সম্মান জানাই যে উনি বলছেন দলের তরফ থেকে এটা নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু আমি এইখান থেকে ঠিক উল্টো জায়গা থেকে আমার পরের বক্তা বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। দেখুন, লক্ষণ রেখা কথাটা খুব গুরুত্বপূর্ণ। লক্ষণ রেখা বিরোধী আন্দোলনে বা কোনো আন্দোলনে থাকা উচিত কিনা, আমি যদি এতক্ষণ এই গত 1 ঘন্টায় যা বললাম তার ঠিক উল্টো মেরু থেকে শুরু করি, যে এই রাজ্যের একজন বিরোধী নেত্রী দেখিয়ে দিয়েছিলেন যে লক্ষণ রেখা বিরোধী আন্দোলনে না থাকাটাই মানুষের সম্মান এবং সমর্থন আদায় করে নেন। আপনারা কেউ নিশ্চয়ই আমায় এই প্রশ্ন করে বিব্রত করবেন না যে সেই বিরোধী নেত্রীকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ইউএসপি ছিল যে তাঁর ডাকে যে বিরোধী আন্দোলনগুলো হয়েছে, প্রতিবাদগুলো হয়েছে, ধর্ণা অবস্থান হয়েছে, তাতে কোনো লক্ষণ রেখা ছিল না। বহুবার বিধানসভা কিংবা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ইত্যাদি কথা হলো, আমি সেদিকে যাচ্ছি না, বন্ধের কথা হলো। আমি যদি বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসা সব থেকে বড় কারণ ছিল যে 34 বছরের বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে আপোষহীন লক্ষণ রেখা বিহীন আন্দোলন, আই রিপিট, আপোষহীন লক্ষণ রেখা বিহীন আন্দোলন। উনি যখন কংগ্রেসেও ছিলেন ওনার ইউএসপি ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে লক্ষণ রেখা থাকে না, আর কংগ্রেসে তৎকালীন অন্য নেতাদের আন্দোলনে লক্ষণ রেখা থাকে। সেই কারণে রাজ্যের একটা বড় অংশের মানুষ এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সমর্থকেরা বলতেন যে যে কংগ্রেস নেতারা লক্ষণ রেখা মেনে আন্দোলন করেন তারা তরমুজ, তারা সিপিএমের বি টিম। অর্থাৎ বিশ্বনাথ চক্রবর্তীর কাছে এইবার আমি প্রশ্নে আসব যে এই লক্ষণ রেখা না মানাটা কোথাও বিরোধী আন্দোলনে ডিভিডেন্ড দেয়? অর্থাৎ যে বিরোধী নেতা নেত্রী বা গোষ্ঠী, রাজনৈতিক অরাজনৈতিক যাই হোক না কেন, লক্ষণ রেখা না মেনে আন্দোলন করে, তাহলে তারাই কি আন্দোলনের সুফল অথবা মানুষের সম্মান আদায় করে নেয় অন্তত এ রাজ্যে? কি বলেন বিশ্বনাথ চক্রবর্তী? পশ্চিমবাংলার রাজনীতির ইতিহাস পরিষ্কার করে বলে লক্ষণ রেখা ভেঙে যদি আপনি আন্দোলন করতে পারেন তাহলে মানুষের মন জয় করতে পারবেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী অবস্থা থেকে আমি বলছি না। খাদ্য আন্দোলন যদি লক্ষণ রেখা মেনে হতো তাহলে বামের আজকে এত শক্তিশালী হতো? 60-এর দশকের খাদ্য আন্দোলন নিশ্চয়ই যারা দর্শক বন্ধু শুনছেন, আপনার ট্রাম্পের যে আন্দোলন, ট্রাম্প ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে 1 পয়সার বিরুদ্ধে যে আন্দোলন, সেটা লক্ষণ রেখা মেনে হয়েছিল। একটার পর একটা গণ আন্দোলন বামেরা করে যে রাজ্যে জমি তৈরি করেছিল সেটা তো লক্ষণ রেখা ভেঙেই করেছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো লক্ষণ রেখা ভেঙেছিলেন। লক্ষণ রেখা ভেঙেই তিনি টাটাকে এই রাজ্য থেকে বিতাড়িত করেছিলেন। লক্ষণ রেখা ভেঙেই তিনি 14 দিন ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে রেখেছিলেন। মাছ পচে গেছে, সবজি পচে গেছে, আশপাশের মানুষ স্থিতিবিরক্ত হয়ে গেছিল, তারপরেও লক্ষণ রেখার ভেঙেই তিনি কিন্তু রাজ্য জয় করেছেন। আবার বহিরাগত তত্ত্ব মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিঙ্গুর আন্দোলন করেছিলেন মঞ্চে তো বিভিন্ন জেলা থেকে ট্রাকে ট্রাকে বহিরাগত যেত। সেই সিঙ্গুর আন্দোলনের কয়জন কৃষক ছিল আমায় বলুন তো? আমি চ্যালেঞ্জ করে বলছি, কয়জন সিঙ্গুরের কৃষক ছিল আর কয়জন বহিরাগত সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতে ছিলেন?
বা নন্দীগ্রামে কতজন কৃষক ছিল, কতজন কলকাতা সমেত বিভিন্ন জেলা থেকে হাজার হাজার লোক গিয়ে তৃণমূলের লোকজন গিয়ে ভর্তি করত। আমি পরিষ্কার করে বলছি যে আন্দোলন বহিরাগত শব্দটা বলার মধ্য দিয়ে একটা অসাংবিধানিক অবস্থান নিচ্ছেন, কারণ এরা মানুষ, যারা যাচ্ছেন সহানুভূতি জানাতে তারা মানুষ, আপনার রাজ্যের নাগরিক, তাদেরকে আপনি বহিরাগত বলে কটাক্ষ করতে পারেন না। বিরোধীদের ষড়যন্ত্রের কথা বলছি, আমি তো বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী ছিলেন একটার পর একটা আন্দোলন করেছেন, তখন বিরোধী ষড়যন্ত্র মনে হয়েছিল কি? শাসক তার মতন করে ব্যাখ্যা দিয়েছেন। আমি আপনাকে বলছি আমাদের দুর্ভাগ্য এটাই, আজকে বিরোধীরা এই আন্দোলনকে জেলায় ছড়িয়ে দিতে পারেনি। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় যে বিপুল জনসমর্থন সঙ্গে নিয়ে যেভাবে জেলায় জেলায় বন্ড ডেকেছেন, বিভিন্ন কর্মসূচি পালন করতে পেরেছেন। আমাদের দুর্ভাগ্য যে আজকের বিরোধীরা মানে এই লক্ষণ রেখার মধ্যে আন্দোলন করার ফলে লক্ষণ রেখা ভাঙতে না পারার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 14 বছরের যে অরাজকতা, দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, ভোট চুরি কোনোটাই কিন্তু আন্দোলনে পরিণত হয়নি, কারণ সবাই লক্ষণ রেখা মেনে চলছে বলে। ফলে আমাদের অভিযোগ যে রাজ্যের যে অগণতান্ত্রিক চেহারা এবং নানা রকম যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সেটা লক্ষণ রেখা মেনে বিরোধীরা চলার ফলে, বিভিন্ন জেলায় আন্দোলন ছড়িয়ে না দেওয়ার ফলেই কিন্তু এটা আরো জাঁকিয়ে বসেছে। সুমনদা, আমি বলবো রাজনীতিতে না কপালটা বিরাট ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী রাজনীতিতে ছিলেন তখনও ওনার কপালটা বিরাট ছিল, পুরোটাই কপাল ছিল, এবং এখন যখন তিনি শাসক পুরোটাই কপাল। সেই দিন টাটাকে বিতাড়িত করার পরেও মানুষ কিন্তু সেদিন বোঝেনি সুমনদা, মানুষ কিন্তু মনে করেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমেই রাজ্যের উন্নতি হবে। আজকে এতগুলো বছর পরেও রাজ্যে কোনো শিল্প নেই, রাজ্যের ছেলে পেলে প্রত্যেকটা বাড়ি, আমার বাড়ি আপনার বাড়ি, প্রত্যেক ছেলে বাইরের রাজ্যে গিয়ে কাজ করতে হয়েছে, আর ভাতা নিয়ে আমাদের পড়ে আছে বাকি গ্রামের বা বিভিন্ন অঞ্চলের ছেলে পেলেরা। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্যটা এতটাই ভালো আমি মনে করি যে ক্ষমতায় আসার পরে সারদার মতন দুর্নীতি হলো, নারদার মতন দুর্নীতি হলো, মানুষ দেখলো তৃণমূলের নেতারা টাকা নিচ্ছে হাত পেতে। এই যে শিক্ষক দুর্নীতি, মানে অঞ্চলে অঞ্চলে তৃণমূলের নেতারা টাকা হাতে পেতে নিচ্ছে, যেটা কুণাল ঘোষ বলছিলেন, মন্ত্রী টাকা নিচ্ছে, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় দোষটা চাপাচ্ছেন বিরোধীদের। আমি বলছি এর থেকে বড় কপাল মানে মানুষের আর কি থাকতে পারে? রাজনীতির ফরচুন ইজ ভেরি ইম্পর্টেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন যে যে কোনো ধরনের দুর্নীতি করতে পারি, অন্যায় হতে পারে, অত্যাচার হতে পারে, শেষ পর্যন্ত রাজনীতির ফরচুন বা রাজনীতির ভাগ্য যদি আমার সহায়ক থাকে তাহলে আমাকে 1 ইঞ্চিও করে নড়াতে পারবে না। সৌমিকদা, আমি বিশ্বনাথ দাকে একটাই অনুরোধ করব, আমি আপনাদের এবিপি আনন্দটা খুব মন দিয়ে দেখি, একদম আমি দীর্ঘদিন আসিনি সেটা অন্য কথা। কি কথা? বিশ্বনাথ দা একদিন খুব হতাশাজনক বক্তব্য রাখতেন, মানে বিশ্বনাথ দা হতাশ যে এত কিছু আমরা বলছি, অনুষ্ঠান করছি, তো তৃণমূল সরকার ক্ষমতা থেকে যাচ্ছে না। তার জন্য উনি গত বছর লোকসভা নির্বাচনের পর থেকে, সেটাও আমার মনে আছে, বিরোধী দলগুলোর সাংগঠনিক দুর্বলতাকে উনি এতদিন জোর দিয়েছেন। আজকে সেটা উনি বলে দিলেন বিরোধীরা নাকি লক্ষণ রেখা মেনে আন্দোলন করছে। তা বিশ্বনাথ কোনটা, যে বিরোধীরা লক্ষণ রেখা মানছে না সাংগঠনিক দুর্বলতা? আমি মনে হয় সুমিন্দা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন করেছে। সুমিন্দা, আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে একটার পর একটা ইস্যু আপনাদের সরকারের বিরুদ্ধে এসছে, বিরোধীরা সত্যি মারা গেছে, মারা গেছে। আপনাকে বলছি বিরোধীরা মারা গেছে, আপনারা সেই সুযোগটা নিচ্ছেন, বিরোধীরা নেই রাস্তায়, সেই সুযোগটা আপনারা নিচ্ছেন, বিরোধীরা নেই সেই সুযোগটা আপনারা নিচ্ছেন, আপনারা সেই সুযোগটা নিচ্ছেন, বিরোধীরা হয়ে পড়ে আছে সেই সুযোগটা নিচ্ছেন। আমি বলছি বিরোধীরা মারা গেছে, কোনটা আমি বলছি মারা গেছে, আমি বলছি আপনারা তো বুদ্ধিজীবী, বিশ্বনাথ দ্বারা তো বুদ্ধিজীবী, মমতাদির সময় সেই সময় বুদ্ধিজীবীরা সবসময় ফোরফ্রন্টে থাকতেন, আর বিশ্বনাথ দা শুধু এবিপি আনন্দে থাকেন, অন্য কোথাও কিন্তু তাদের আন্দোলনকে দেখতে পাওয়া যায় না। 1 মিনিট প্লিজ। আর আপনি কপালের কথা বলেছেন, আমি বলছি, আমি ধরেও নিচ্ছি তর্কের খাতিরে যে আমরা বিরোধীরা সে আন্দোলন করতে পারিনি, কিন্তু মমতার কপালে এত বড় শনি, সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ আর চাকরি চুরির কারণে, বিভিন্ন দুর্নীতির কারণে, সেটা মমতা ব্যানার্জি বিরোধী হিসাবে নৈরাজ্য তৈরি করতো, সরকারে এসে অরাজকতা তৈরি করছে।
কপালের বদলে বলা ভালো ছাপ্পা, ছাপ্পা, ওই ছাপ্পাটাই ওনার কপাল। আর বিরোধীরা মারা যায়নি, বিরোধীদের খুন করা হচ্ছে। আমি কেন বলছি যে তোমরা কেন মানে 23টা জেলায় নেই, তোমরা নিজেরাই বলছো এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, তোমরাই বলছো এটা রাষ্ট্রীয় সন্ত্রাস, অর্থাৎ শিক্ষকদের উপর যে অত্যাচারটা পুলিশ করেছে রাষ্ট্রীয় সন্ত্রাস। রাষ্ট্রীয় সন্ত্রাস দমন কে করবে? এই শিক্ষকরা নাকি বিরোধী দল? এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে লড়াই কে করবে? সেই শিক্ষকরা নাকি যারা যাদেরকে আমরা ভোট দিয়ে অপোজিশনে পাঠিয়েছি বিধানসভার মধ্যে? প্রতাপবাবু, আমরা ভীষণ অসহায় হয়ে আজ আমরা এই পথে বসে আছি। এ রাজ্যের 42 জন এমপি আছে, তাদের মধ্যে বলুন তো কতজন রাষ্ট্রপতি হোক বা প্রধানমন্ত্রী হোক বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হোক তাকে একটা চিঠি করেছেন যে আমাদের রাজ্যে এই অবস্থা, আপনি প্লিজ কিছু একটা করুন? একজন সাংসদও করেছে? সেই সবিনয় নিবেদন করছি সেই প্রত্যেক সাংসদকে রাজ্যের, এমনকি আজকে যিনি আপনাদের ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন তাকেও আমরা এই আবেদন করছি, প্লিজ আমাদের পাশে দাঁড়ান। বিশ্বনাথবাবু যেটা বললেন যে সারদা, নারদ, এই চাকরি দুর্নীতি, রেশন দুর্নীতি, গরু পাচার, বালি পাচার সব কিছুর পর যে মমতার ক্ষমতা আছে সেটা কপালের জোরে নয়, অস্ত্রধারী গুন্ডা বদমাশদের রিগিং করার জন্যে। বিরোধী দলরা যদি বন্ধ করতে পারে তখনই তাদের মানুষ আপনাদের কথা বিশ্বাস করছে না। কিন্তু আপনারা কি বলছেন এই বিষয়ে? আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন@সুমন। প্রচুর মন্তব্য, দ্রুত একটা মন্তব্য নিয়ে নেব। কৃষ্ণচন্দ্র ভট্ট তিনি লিখছেন, যোগ্যরা হকের চাকরির বদলে পেল লাঠি লাঠি সমন, এ কোন সভ্য দেশে আমরা বাস করছি? ভূপতি নস্কর লিখছেন, সমস্ত চাকরিহারা প্রার্থীদের একজোট হয়ে লড়ার সময় এসে গেছে, এটাই সঠিক সময়। সুভাষ ঘোষ রাজ্যা লিখছেন, মামলা আর হামলা শিক্ষকদের জীবনটাই তছনছ করে দিল। অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায় লিখছেন, মুখ্যমন্ত্রীর নেতাজি ইন্ডোরের বক্তব্য আর আজকের বক্তব্যের অনেকটাই ফারাক। আদিত্য চক্রবর্তী লিখছেন, যাদের ভবিষ্যৎ অনিশ্চিত তাদের লক্ষণ রেখা মনে করানোটা হাস্যকর। ঠিক এইখান থেকে আমি আমার পরের প্রতিবেদনে যাব, যেটা ডিএ। নিঃসন্দেহে ডিএ নিয়ে মুখ্যমন্ত্রী কি বলেন তাতে রাজ্যবাসীর নজর ছিল। কি বললেন মুখ্যমন্ত্রী দেখাবো পরের প্রতিবেদনে। দেখুন। না, কোর্টের কেসের ব্যাপারে আমি কিছু বলি না, যা করি আইনি করি, আইনত। ডেডলাইন 27শে জুন, তার মধ্যেই রাজ্য সরকারকে কর্মচারীদের বকেয়া ডিএর 25% দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অন্তর্বর্তী নির্দেশের 3 দিন পর সোমবার এ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী, আর তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য উস্কে দিল জল্পনা। না, কোর্টের কেসের ব্যাপারে আমি কিছু বলি না, যা করি আইনি করি, আইনত। তাহলে কি সুপ্রিম কোর্ট নির্ধারিত সময়ের মধ্যেই বকেয়া ডিএর 25% মিটিয়ে দেবে রাজ্য সরকার, নাকি ফের মামলার পথে হাঁটবে রাজ্য সরকার? উনি যদি বলেন যে আইনগতভাবে আরো কোনো লড়াই ওনার বাকি আছে, বিগত 7 বছর ধরে কর্মচারীরা লড়ছেন, সেই আইনগত লড়াই করার জন্য রাজ্য সরকারের থেকে আরো বেশি করে কর্মচারীরা প্রস্তুত আছে। ডিএ মামলার অন্তর্বর্তী রায় বেরোনোর 3 দিন পর মুখ্যমন্ত্রীর ইঙ্গিতপূর্ণ বক্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তার মানে কোর্টে যাবে এটাকে রিভিউ করার জন্য, অর্থাৎ এই টাকাটা যাতে না দিতে হয় তার জন্য মমতা ব্যানার্জি কোর্টে যাবে এই সময়সীমার মধ্যেই, যে কোর্টের কাছ থেকে একটা এক্সেমশন চাইবে, একটা রেমিশন চাইবে, যে আমার এই মুহূর্তে টাকা পয়সা নেই, আমি দিতে পারবো না, এটাই বলবার কিছু না। মানে অন্যায় করবে আবার আইনগতভাবে লড়বেন, আরজি করে তাই করেছেন। আজকে 26,000 চাকরির জন্য এত কোটি কোটি টাকা উনি সুপ্রিম কোর্টে খরচা করছেন, কিন্তু ডিএর জন্য ডিএর বিরুদ্ধে দেবেন না বলে বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন, কোটি কোটি টাকা খরচ করছেন, কিন্তু সেই কোটি টাকা খরচ করে কিন্তু আজকে সেই সরকারি মানুষগুলোকে দিতে পারছে না। শুক্রবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেছিলেন, 50% বকেয়া ডিএ মিটিয়ে দিতে গেলে বিপুল পরিমাণ টাকার প্রয়োজন হবে। রাজ্য সরকারকে 40,000 কোটি টাকা মেটাতে হবে। এই বিপুল টাকা দিতে গেলে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে। এরপর বিচারপতি বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন। গোটা পশ্চিমবঙ্গের যা জনসংখ্যা তার 4% এই ডিএ ব্যাপারটার সঙ্গে যুক্ত। সুপ্রিম কোর্টের একটা বক্তব্য শোনা গেছে,
তার অর্ডার শিটে কি আছে সেটা রাজ্য সরকার এবং আইনজীবীরা খতিয়ে দেখে রাজ্য সরকার যা করার করবেন। সুপ্রিম কোর্টের নির্দেশনামায় এও বলা হয়েছে ডিএ পাওয়ার অধিকার মৌলিক অধিকার কিনা তা বিবেচনা করার জন্য এই আদালতে আবেদন জানানো হয়েছে। আমরা তা করব, কিন্তু এই ধরনের বিবেচনার জন্য সরকারি কর্মচারীদের অনন্তকাল অপেক্ষা করানো যাবে না। দীপক ঘোষ, বিজেন্দ্র সিংহ ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ। জ্যোতি মালহোত্রা, এমনিতে তিনি ব্লগার, ইউটিউবার, যা নামে ডাকুন না কেন, কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে একেবারে সরাসরি আমাদের দেশের মানুষ হয়ে এই ট্রাভেল ব্লগিং বা ইউটিউবারের মুখোশের আড়ালে, ছদ্মবেশের আড়ালে একেবারে তথ্য পাচার করেছেন পাকিস্তানে, এই মারাত্মক অভিযোগে। এবং এইখানে যারা ভাবছেন যেটা গোটা দেশের ব্যাপার, অনেক বড় ব্যাপার না, তার কারণ লক্ষ্য করবেন যে 1 বছরের মধ্যে 4 বার আমাদের এই পশ্চিমবঙ্গে এসেছিলেন জ্যোতি মালহোত্রা। 3 বার এসেছিলেন কলকাতায়, ব্যারাকপুরে একটি বিরিয়ানির দোকানের খাবার আস্বাদনের অছিলায় পুরো যাত্রাটা শুরু করেছিলেন। আমি এর পুঙ্খানুপুঙ্খ তদন্তে আসব শিয়ালদা স্টেশন থেকে। সেখানে দেখাচ্ছেন যে কিভাবে শিয়ালদা স্টেশনে একদিকে সাধারণ লোকাল ট্রেন, একদিকে শিয়ালদা সাউথের ট্রেন, আরেকদিকে দূরপাল্লার ট্রেন, কোন ডিসপ্লে বোর্ড থেকে সেটা দেখা যাচ্ছে। মানে করাচি বা ইসলামাবাদে বসে যে কেউ ওই ট্রাভেল ভিডিওটা দেখতে দেখতে একটা নিখুঁত ম্যাপ করে নিতে পারবেন যে শিয়ালদা স্টেশনে ঠিক কীরকম ম্যাপটা, কীরকম ছবিটা। আমি বলছি এই মারাত্মক আশঙ্কাটা জ্যোতি মালহোত্রার গ্রেফতারের পর মাথাচাড়া দিচ্ছে যে কোন উদ্দেশ্যে 1 বছরের মধ্যে 4 বার পশ্চিমবঙ্গে আসেন জ্যোতি এবং 3 বার কলকাতায় আসেন। আমার প্রথম প্রতিবেদন, তারপর এই নিয়ে বিস্তারিত আলোচনায় আসবো। দেখুন, कलकत्ता के बहुत ही आइकॉनिक प्लेस हावड़ा ब्रिज के नीचे देखिए ये ब्रिज, और ब्रिज के सामने ट्रैफिक, और ट्रैफिक के सामने इधर है रिवर हुगली। देखो यार, काफ़ी ह्यूज नदी है। ये अपने फाइनल डेस्टिनेशन सियालदा जंक्शन पे अभी ट्रेन पहुंची है। পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর হয়ে স্পর্শকাতর তথ্য পাকিস্তানের হাতে পাচার করার অভিযোগে গ্রেফতার হয়েছেন হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা। ভারতের বিভিন্ন জায়গার মতো পশ্চিমবঙ্গেও এসেছিলেন জ্যোতি, ঘুরে দেখেছিলেন বিভিন্ন জায়গা। एंट्री कर रहे हैं वेस्ट बंगाल में, वेलकम टू बंगाल। তাই প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গ সংক্রান্ত ছবি তথ্যও কি পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর হাতে তুলে দিয়েছিলেন জ্যোতি? ট্রাভেল ব্লগের আড়ালে আইএসআই এর হয়ে কাজ করছিলেন হরিয়ানার এই তরুণী है जो हावड़ा और कलकत्ता दोनों को सेग्रीगेट करती है। জ্যোতি মালহোত্রা ট্রাভেল ব্লগে চোখ রাখলেই দেখা যাচ্ছে কলকাতার গুচ্ছ গুচ্ছ ভিডিও, যার মধ্যে রয়েছে শিয়ালদা, হাওড়া, দমদমের মতো গুরুত্বপূর্ণ স্টেশনের ছবি, রয়েছে কলকাতা বিমানবন্দর, বালি ব্রিজ, বরানগর মেট্রো, দক্ষিণেশ্বর মন্দির, আসানসোল স্টেশন, উত্তরবঙ্গের করোনেশন ব্রিজের মতো জায়গার ছবিও। এর মধ্যে দক্ষিণেশ্বর এলাকায় রয়েছে বিএসএফ ছাউনি, তেমনি শিলিগুড়ির করোনেশন ব্রিজ পড়ে চিকেন স্নেকের মধ্যে। इतना प्यारा ब्रिज, लाइक जितना आप लोग वीडियो में देख पा रहे हो ना, उससे कहीं ज़्यादा रियल में खूबसूरत है। सच अ सीनिक और पूरा चारों तरफ माउंटेन वैली व्यू। 2024 সালে সেপ্টেম্বর মাস শিলিগুড়ি থেকে ট্রেনে নেমে তারপর NH 10 অর্থাৎ একেবারে চিকেন নেক, সেই চিকেন নেক হয়ে করোনেশন ব্রিজ, আর সেখান থেকেই জয়গাঁও, তারপরই ভুটানের যাত্রা। এই যে পুরো পথ, সেখানে সম্পূর্ণ ডুয়ার্সের একাধিক ছবি, চা বাগানের একাধিক ছবি তার ট্রাভেল ব্লগে উঠে এসেছে। বালি ব্রিজের ওপর দিয়ে ট্রেন যাওয়ার সময় দক্ষিণেশ্বর মন্দিরের ছবিও ক্যামেরাবন্দি করেন সন্দেহভাজন পাক গুপ্তচর জ্যোতি। दक्षिणेश्वर, यहाँ पे ना माता जी का बहुत ही सुंदर प्यारा फेमस मंदिर है। सामने देखो वो है मंदिर, दक्षिणेश्वर मंदिर। একবার নয়, জ্যোতির ট্রাভেল ব্লগ বলছে কমপক্ষে 3 বার কলকাতায় এসেছেন জ্যোতি, আর পশ্চিমবঙ্গে এসেছেন মোট 4 বার। জ্যোতির কলকাতা ভ্রমণের সর্বশেষ ভিডিওটি 3 মাস আগের, আর এরপরই পাকিস্তানে যান জ্যোতি। वेलकम टू पाकिस्तान। ये देखो, ये है यहाँ की बिगेस्ट करेंसी 5000। জ্যোতির কলকাতার ভিডিওতে একাধিকবার দেখা গিয়েছে সৌমিত ভট্টাচার্য নামে এক যুবককে, যিনি এই রাজ্যেরই বাসিন্দা, পেশায় ইউটিউবার। জ্যোতির পাকিস্তান যাত্রার কথাও জানতেন তিনি। পাকিস্তানে সে যে গেছিল সেই বিষয় নিয়ে কোনো গল্প বা কিছু শুনেছিল?
না গল্প বা কিছু শোনায়নি, তবে ও আমাকে জাস্ট বলেছিল যে একটা মানে পিলগ্রিম ভিসা কিছু একটা হয়, যাত্রা ভিসা কি যেটা বলে, ওই যাত্রা ভিসাতে গেছিল, এটাই আমাকে বলেছিল। কোথায়? পাকিস্তান। সূত্রের খবর, প্রায় 1 বছর ধরে জ্যোতি মালহোত্রার গতিবিধির ওপরে নজর রাখছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এ বিষয়ে হরিয়ানা পুলিশকেও জানিয়েছিলেন তারা। আপাতত পুলিশ হেফাজতে রয়েছেন জ্যোতি। যে বিলাসবহুল জীবন তিনি যাপন করতেন, প্লেনের বিজনেস ক্লাসে চড়তেন, বিলাসবহুল হোটেলে উঠতেন, এগুলোর টাকা কোত্থেকে আসতো? পাক গুপ্তচর সংস্থা ISI দিত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আবির দত্ত, ABP আনন্দ। দেখুন, ট্রাভেল ব্লগার হিসেবে গোটা দেশ কেউ চষে বেড়াতেও পারে। আমি বলছি, কলকাতায় বারবার 3 বার এবং 4 বার এই রাজ্যে এসেছেন। 2025-এ রাজধানী করে ব্যারাকপুরে ঢুকছেন, ব্যারাকপুরে ক্যান্টনমেন্ট, বিস্তারিত তার প্রতিবেদনে আসব। 2024-এর আগস্টে, সেপ্টেম্বরে তিনি চিকেন স্নেক, এই এত পাকিস্তান এবং ভারতের সংঘর্ষ সংঘাত নিয়ে এতবার চিকেন স্নেকের যে আলোচনা হলো, সেই চিকেন স্নেক ঘুরে বেরিয়েছেন করোনেশন ব্রিজে, চা বাগানে ঘুরে বেরিয়েছেন। 2024-এর মে মাসে দুরন্ত চলে এলেন পার্ক সার্কাস। মার্চে ওই বছরই ঢাকা থেকে শটান এলেন কলকাতা। আমার এই পর্যায়ে প্রথম বক্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে আসব, যে জ্যোতির আসল পরিচয় কেন্দ্রীয় গোয়েন্দারা যখন সামনে আনলেন, এ রাজ্যে আমাদের আশঙ্কিত হওয়ার কতটা কারণ আছে? সুমন, আমি আমার ব্যক্তিগত মতামত বলবো, কারণ আমি এইগুলো কাছ থেকে দেখেছি আমার জীবন। আপনারা এতক্ষণ ধরে লক্ষণ রেখার কথা বলছিলেন। আমাদের লক্ষণ রেখাটা হয় চাকরিতে লাইন অফ কন্ট্রোল আর বর্ডার, এবং আমাদের উদ্দেশ্য থাকে ওই দিকে কি আছে জানবার, এবং সেই খবরটা নেওয়ার জন্য আমরা কিন্তু অনেক কিছু ত্যাগ করতে পারি। একটু খবর পেলে অনেক সুবিধা হয়। এই জ্যোতি মালহোত্রার কথা বলতে বলতে কিছু কথা বলবো। আমার ব্যক্তিগত মতামত, এই জ্যোতি মালহোত্রা আনারি এবং ফেসে গেছেন। আচ্ছা, কেন বলছি? আমাদের ভারতবর্ষের একদম প্রথম 10 জন যারা ক্ষমতার পদে আছে, তার মধ্যে অন্তত 3 জনের নামে অ্যালিগেশন আছে গুপ্তচর বৃত্তির। আমি নাম নিতে পারবো না, তাহলে জেলে চলে যাব। একজন চীন, একজন রাশিয়া, আর একজন ইরান। আমাদের অনেক এজেন্ট মারা গেছে, আপনারা ইন্টারনেট করে নেবেন, জেনে যাবেন। দায়িত্ব নিয়ে বলছি, তাদের কাছে ভারতবর্ষের সমস্ত গোপন তথ্য ছিল, আছে। এবার আসছি যে এটা আজকের না, মাতাহেরি বলে একজন ছিলেন, আপনি জানেন, ফরাসিতে 50,000 সৈন্যকে মারবার জন্য তাকে গুলি করে মারা হয়। আরও অনেক স্পাই আছে, কেউ ফিল্ম স্টার, কেউ গায়ক, কেউ কবি, এবং তারা আড়াল করে থাকে। এখানে আরেকটা ব্যাপার আছে সুমন, আছে কিছু বড় নামজাদা সাংবাদিকও, নাম নিতে পারবো না। কার্গিল যুদ্ধে তারা সো অ্যান্ড সো রিপোর্টিং, ধরুন তার নাম চারখা রাত বা এমনি কিছু, তো বলে সো অ্যান্ড সো রিপোর্টিং ফ্রম 56 ব্রিগেড বলেছে, পুরো নিউজ পেপারে আছে, সব জায়গায় আছে, এবং এখন একটা তাদের নামটা ভার্ব হয়ে গেছে। মুম্বাই হামলাতে তারা অনলাইন রিপোর্ট করেছে, কোথায় কোথায় লোক আছে, কোথায় কোথায় টেররিস্ট আছে। পাকিস্তান থেকে সেখান থেকে দেখে যেই টেররিস্টরা তাজ হোটেলে গুলি মারছে তাদের বলেছে আমরা টিভিতে দেখে বলছি করো। সুপ্রিম কোর্ট তার উপরে কি বলেছে এটা তো আমি বলতেই পারবো, কারণ এটাতে আমার কোনো ফাঁসার ভয় নেই। লাইভ টিভি কভারেজ পুট ন্যাশনাল সিকিউরিটি ইন জিওপার্ডি। একদম। এবং এইবার আপনারা দেখলেন যুদ্ধের সময় আপনাদের সবার কাছে এসেছিল যে লাইভ টিভি, আপনার মনে থাকবে মুম্বাই অ্যাটাকের সময় যখন প্যারাট্রুপাররা নামছেন ওপর থেকে, সেইটা টেলিভিশন চ্যানেল বা অন্য মিডিয়ায় দেখে সেই তথ্য সরবরাহ হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। সরকার নির্দেশিকা জারি করেন আমাদের। কার্গিল যুদ্ধের সময় বোফোর্স কামান কোথায় আছে বলা হয়েছে, এবং তারপরে লোকে মনে করে ওখানে গোলা পড়েছিল। এইবার এই মেয়েটি নিয়ে আপনি পাকিস্তান বললেন, আমি আরেকটু বলছি, উনি 3 বার পাকিস্তান গেছেন। পাকিস্তানের ভিসা হিন্দুদের পাওয়ার জন্য খুব ডিফিকাল্ট, কিন্তু উনি পেয়েছেন, এবং উনি ওখানে গিয়ে ওখানকার পূর্ব প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যার সাথে একটা ফুটেজ দিয়েছেন, যেটা আমরা এখন ইন্টারনেটে দেখতে পাবো। উনি কথা বলছেন যে কিছু মেসেজ দেবে, উনি কথা বলছেন। আমি তো বলছি, যখন নওয়াজ শরীফ প্রধানমন্ত্রী ছিলেন, তিনি একজন অতি স্বনামধন্য সাংবাদিককে বলেছিলেন আমার কন্যা, এবং তার সাথে এই লিঙ্কগুলো আছে, আমি নাম নিতে পারছি না, আর আপনারা ইউটিউবে দেখে নেবেন। এইবার ইনি ফেসে গেছেন আনারি বলে। ইনি কিছু কেন লোকে এটা করে, খবর তো সবাই চাই, আমরাও চাই, কিন্তু কেন করে? প্রথম কথা হচ্ছে হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ সবাই বলছে, যে পয়সার লোভে বা কোনো মানে প্রেম বা সম্পর্কের লোভে, হ্যাঁ, দৈহিক বা মানসিক সম্পর্কের লোভে। আরেকটা আছে যারা স্পাই হয় রিভেঞ্জ, একটা বদলা নেওয়ার জন্য। কোনো একটা কিছু তাদের সাথে ঘটেছে কোনো দেশে, সেই দেশকে তারা শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করে। আরেকটা আছে ব্ল্যাকমেল, প্রথমে ওই মানে একটা সম্পর্ক, তারপরে ব্ল্যাকমেল।
আর আমি দেখেছি এগুলো আর কি। আরেকটা আছে থ্রিল, মানে জীবন বোরিং তো একটা কিছু ইন্টারেস্টিং হয়, এই কাজগুলোর মধ্যে সবাই পড়ে, অনেকে 3টে, অনেক তো 2টো, অনেকে 1টা। এবার এটা কিন্তু 2-ওয়ে ট্রাফিক, যেমন খবর তারা দেয় তেমনি খবর নিয়েও আসে এবং ডাবল এজেন্ট বলে তাদের, এবং এটা টলারেন্স কলার হয়। এইখানে আবার লক্ষ্মণ রেখাটা অনেকটা ব্রড, অনেকটা গ্রে স্কেল আছে আর কি, পিওর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না। আমি আমার নিজের জীবনে কিছু সতীর্থকে দেখেছি যারা পরে তুলে নিয়ে গেছে তাদের, এবং অবাক হয়ে গেছি যে তারা এই কাজে লিপ্ত ছিল। মানে এটা কোনো নতুন না, এবং খবর মহাভারতের কাল সময় থেকে আসছে, খবর আমাদের প্রয়োজন হয় শত্রুর। আচ্ছা, একটা বই আছে ভাসিলি মিত্রকিন আর ক্রিস্টোফার অ্যান্ড্রুর নামে বই, কেজিবি ইন দ্য ওয়ার্ল্ড। তাতে বলা হয়েছে যে ভারতে আমাদের থার্ড ওয়ার্ল্ডে ভারতে আমাদের সব থেকে বেশি এজেন্ট ছিল এবং ম্যাক্সিমাম পেনিট্রেশন। বইটা আপনারা পড়ে নেবেন, তাহলে জানতে পারবেন। এবার কিছু কি মানে পুরোটাই কি ব্যাড নিউজ? আচ্ছা, আরেকটা কথা বলি, এই যে আপনি যে স্পাইগুলো আজকে দেখছেন 12 জনকে ধরা হয়েছে, একটা বিরাট স্পাইডার ওয়েব বেরাচ্ছে। এই স্পাইডার ওয়েবে দেখুন কিছু অদ্ভুত ব্যাপার আছে। ধর্ম, শিখ ধর্ম, মুসলমান ধর্ম, হিন্দু ধর্ম, সব ধর্মের লোক আছে। একদম। বয়স 19 বছর বয়স থেকে 50 বছর বয়স, কেউ বিবাহিত, কেউ অবিবাহিত, কেউ প্রেম সম্পর্কে আছে, আর কেউ বিধবা, কেউ পাঞ্জাবের, কেউ ইউপির, কেউ জেনকের, আর কেউ হরিয়ানার। তো এইগুলো আচ্ছা, কেউ একেবারে পয়সা নেই, আর কেউ বিত্তশাল বিজনেসম্যান। তো এই যে ব্যান্ডটা দেখছেন গুপ্তচরের, এটা ব্যান্ডটা খুব বড়। একটা দুটো কথা বলবো, সেটা হচ্ছে মুম্বাই হামলায় ডেভিড হেডলি আর এই তাইবুর রানা, এরা ওই হোটেলে গিয়েছিল যে এই হোটেলটা ওরা হামলা করবে। তো এই মেয়েটিও যে ঘুরছে, ওই ব্রিজটি আমাদের অত্যন্ত সেন্সিটিভ ব্রিজ, একদম। এখানে লেখা আছে ব্রিজের উপর, আপনি যদি যান লেখা আছে ফটো তুলবেন না, এবং ফটো তুলতে চেষ্টা করে ওখানকার সিকিউরিটি লোকরা, বলতে না, বাট কে শোনে আমাদের দেশে। তো আমাদের নিয়ম কানুনগুলো একটু সর্বনেশে আর কি। এবং এইটা কিন্তু একটা হিমবার্গের শৈল, এরা ইনফরমেশন দেয়, এক্সিকিউশন কেউ অন্য করে এক্সিকিউশনে। এবং কিছুদিন আগে একটা খবরের কাগজে বেরিয়েছিল ফোর্ট উইলিয়ামের কোনো ডাক্তারের ড্রাইভার হিসাবে একজন এমপ্লয় হয়েছিল, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশই তাকে ধরে, সে পাসপোর্ট অ্যাপ্লাই করেছিল পাকিস্তানের জন্য, এবং তখন ওই পুলিশ ভেরিফিকেশন করতে গিয়ে সে ধরা পড়ে যায়। একদম একদম। আমি আসবো দেবাশিস দা, তার আগে বলি দেবাশিস দা যেটা বলছেন যে হিমশৈলের চূড়ার অর্থাৎ আরও অনেকে আছে, কি ভয়ঙ্কর, কতটা দুর্ভাগ্যের যে এই যে মেয়েটি এই কাজটি করেছে বলে কেন্দ্রীয় গোয়েন্দারা অভিযোগ করছেন, সে কিন্তু পাকিস্তান বা বাংলাদেশের নাগরিক নন, আমাদের দেশের নাগরিক, ভারতীয়। সুতরাং সে তো অনেক বিশ্বাসের জায়গায়, অনেক জায়গায় খুব তার ইজি অ্যাক্সেস, সেইটাকেই এইভাবে ব্যবহার করা হচ্ছে। আমি আবার শিয়ালদা স্টেশনের উদাহরণটা দেব, যে ব্যারাকপুরের বিখ্যাত বিরিয়ানি কীরকম টেস্ট, এটা ব্যারাকপুর স্টেশনে নেবেই দেখানো যায়, অথবা বিরিয়ানি খেতে খেতেও দেখানো যায়। কিন্তু পুরো আপনারা দেখবেন যাত্রাটা শুরু হচ্ছে কিন্তু শিয়ালদা স্টেশন থেকে, যেখানে সমস্ত কোথায় দোকান, কোথায় ফুড কোর্ট, কোথায় এক্সিকিউটিভ লাউঞ্জ, পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়ে, এমনকি কোথা থেকে কোন ট্রেন ছাড়ছে এবং কোথায় ডিসপ্লে বোর্ড, এই যাবতীয় বর্ণনা দিয়ে সামনে আনছে জ্যোতি মালহোত্রা। ঠিক কীরকম, কতটা এই ঘটনা, এই তথ্য জ্যোতি সম্পর্কে সামনে আসার পর ভিডিওগুলো দেখলে সত্যি শিউরে উঠতে হয়। দেখুন, नई दिल्ली से सियालदह लगभग 1457 किलोमीटर ट्रेन ने तय कर लिया और ऑन टाइम यहाँ पे अराइव हुआ। हमारे सब्सक्राइबर भी मिल गए तो और भी खुशी लग गई। तो ये लास्ट स्टॉप रहेगा सियालदह राजधानी का। ইউটিউব খুললেই এখন ট্রাভেল ব্লগারদের ছড়াছড়ি, বিভিন্ন জায়গার খুঁটিনাটি বিবরণ। কিন্তু পাক গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার হওয়াতেই জ্যোতি মালহোত্রার ব্লগ নানা প্রশ্ন তুলে দিচ্ছে। গত 1 বছরে কলকাতার একাধিক জায়গা কার্যত চষে বেরিয়েছেন তিনি, আর তার ব্লগে ইঞ্চি ইঞ্চি বিবরণ রয়েছে শিয়ালদার মতো গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনের, সবকিছুরই পুঙ্খানুপুঙ্খ বিবরণ। नीट एंड क्लीन है, प्लेटफॉर्म नंबर 12 पे आई है, चलेंगे अभी थोड़ी देर, यहीं पे रेस्ट रूम वगैरह भी होंगे तो वहीं पे चल के फ्रेशन अप होंगे। কিন্তু শিয়ালদা স্টেশনে নেমে এত খুঁটিনাটি কেন দেখাতে গেলেন জ্যোতি? পেছনে কি বিশেষ উদ্দেশ্য ছিল? प्लेटफॉर्म नंबर 12 पे इधर लगी हुई है ये राजधानी, और इधर है हमारी प्लेटफॉर्म नंबर 14 पे। चलते हैं प्लेटफॉर्म नंबर 14 की ओर। শিয়ালদা স্টেশনে কত লোক যাতায়াত করেন, প্ল্যাটফর্মে কতখানি ভিড় থাকে, কোন শাখায় কতখানি ব্যস্ততা, জ্যোতির ব্লগ দেখলে এক লহমায় স্পষ্ট হয়ে যাবে সবকিছু। अरे बाबा, रश देखो, रश सियालदा मेन, मजा ही आ गया रश देख के। बहुत सारे आउटलेट भी है इधर, खाने पीने के, गोल्ड का भी है कि यहाँ पे खाने पीने के बहुत सारे आउटलेट्स हैं। आप चाहें तो मतलब टाइम स्पेंड करने के लिए, शॉपिंग के इतनी चीज़ें हैं ना, आप अगर टाइम है तो आप गोल्ड डायमंड भी खरीद के घर ले जा सकते हो। दुरंतो एक्सप्रेस जो कि यहाँ पे सियालदा से ही खुलती है, वीक में 4 दिन चलती है, संडे मंडे वेडनेसडे
संडे मंडे वेडनेसडे थर्सडे 4 दिन चलती है वीक के, और यहाँ से खुलने का समय है शाम के 5 बजे। শিয়ালদা স্টেশনের এক্সিকিউটিভ লাউঞ্জের ভিতর থেকে পর্যন্ত ভিডিও করে ব্লগ দিয়েছিলেন জ্যোতি, যে লাউঞ্জ হামেশাই ব্যবহার করেন ভিআইপিরা। सियालदा रेलवे स्टेशन पर यहाँ पे एग्जीक्यूटिव लाउंज बना हुआ है। अगर आपको 1 घंटे के लिए सिर्फ रेस्ट करना है, वॉशरूम वगैरह यूज़ करना है, तो ये काफ़ी अच्छा है। सो वी जस्ट हैड पेड 56 रुपीज़ फॉर 1 आवर। শিয়ালদা স্টেশনে যাত্রীদের বিশ্রাম নেওয়ার জায়গা কোথায় আছে তাও নিজের ব্লগে দেখিয়েছেন সন্দেহভাজন পাক গুপ্তচর জ্যোতি। अगर आप आते हैं ना, यहाँ सियालदा मेन रेलवे स्टेशन है, इसके ऊपर ही यहाँ पे डॉर्मेट्री है, बॉयज़ के लिए अलग है, गर्ल्स के लिए अलग है। রাজধানী ও দুরন্ত এক্সপ্রেসের মতো হাই প্রোফাইল ট্রেন নিয়েও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একাধিক তথ্য দিয়েছেন জ্যোতি। दुरंतो एक्सप्रेस जो कि यहाँ पे सियालदा से ही खुलती है, वीक में 4 दिन चलती है, संडे मंडे वेडनेसडे थर्सडे 4 दिन चलती है वीक के। ये इंडिया की फर्स्ट दुरंतो एक्सप्रेस है जो ममता बनर्जी के द्वारा चलाई गई थी, जो कि यहाँ की रेलवे मिनिस्टर होती थी उस समय। अभी तो आपको पता है सीएम है बंगाल की। प्लेटफॉर्म नंबर 12 पे इधर लगी हुई है ये राजधानी। জ্যোতি গ্রেপ্তার হওয়ার পর প্রশ্ন উঠছে, শিয়ালদার মতো গুরুত্বপূর্ণ স্টেশনে কিভাবে ঢুকতে হয়, কোন পথ দিয়ে বেরোতে হয়, কৌশলে কি এই সব তথ্যই ব্লগের মাধ্যমে পাকিস্তানে পৌঁছে দিচ্ছিলেন তিনি? পাক গুপ্তচর সন্দেহে জ্যোতি গ্রেপ্তার না হলে হয়তো এই প্রশ্নই উঠত না। এই যে শিয়ালদা স্টেশন একাধিক এক্সপ্রেসে করে শিয়ালদা স্টেশনে সে আসে, কলকাতার বিভিন্ন জায়গায় সে যায়, শুধুমাত্র কলকাতাই নয় ব্যারাকপুরেও সে যায়। সেই ছবিও তার ট্রাভেল ব্লগের যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের বিভিন্ন ভিডিও থেকে স্পষ্ট হয়েছে। কলকাতাতে মেনলি শিয়ালদা রেলওয়ে স্টেশনের কাউডের রেলওয়ে স্টেশন তার ডিটেল ভিডিওগ্রাফি নিয়েছে, এবং শিয়ালদা টু ব্যারাকপুর পুরো রাস্তাটার ভিডিওগ্রাফি নিয়েছে এবং ডিটেল নিয়েছে। এই যে ডিটেল ভিডিওগ্রাফি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এইগুলোকে পাঠিয়ে দেওয়া এবং এরিয়াটার সম্বন্ধে তার খবরটা পুরো ডিটেল খবরটা দেওয়া। শুধু শিয়ালদা স্টেশনই নয়, হাওড়া স্টেশন হয়েও কলকাতায় এসেছিল জ্যোতি। ক্যামেরাবন্দি করেছিল হাওড়া স্টেশনের ভিতরের ছবি। देख लो भाई हावड़ा जंक्शन कितना हसलिंग मसलिंग है, गजब का माहौल है इधर का, टू मच। भैया तो कहता हूँ रेडी भी अंदर ही ले आए। सामने ना काफ़ी फूड प्लाजाज वगैरह भी दिख जाएंगे आपको। भाई साहब बहुत पब्लिक है। জ্যোতির ব্লগে দেখা গেছে হাওড়া ব্রিজ ও গঙ্গার ছবিও। देखिए ये ब्रिज और ब्रिज के सामने ट्रैफिक, और ट्रैफिक के सामने इधर है रिवर हुगली। देखो यार काफ़ी ह्यूज नदी है। ট্রাভেল উইথ জো নামে ইউটিউবে জ্যোতির যে ব্লগ রয়েছে সেখানে একটি ক্যাপশন আলাদা করে নজর কাটছে, যেখানে লেখা কলকাতা টু দিল্লি ইন দুরন্ত এক্সপ্রেস শেয়ারিং আরএসএ সিট উইথ আর্মি অফিসার। আবির দত্ত ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। নজরুল্লাহ, কেন্দ্রীয় গোয়েন্দারা বের করার চেষ্টা করছে, ধরুন এই ব্যারাকপুরে যেদিন দাদা বৌদির বিরিয়ানির দোকানে সে গেছে 11:30 থেকে 45 মিনিট বা 40 মিনিট সে সেখানে ছিল, তারপর সে উধাও হয়ে যায়। আবার সন্ধেবেলা তাকে দেখা যায় ধোবিঘাট ব্যারাকপুরের ওখানেই, সেখানে তাকে 3 কিলোমিটার দূরে এইখান থেকে। এবার মাঝের ওই অতগুলো ঘন্টা সন্দেহ গোয়েন্দাদের ব্যারাকপুর আর্মি ক্যান্টনমেন্টে কি ছিল, কোনো গুরুত্বপূর্ণ ছবি তুলেছে? আমি বলছি এই রকম কিন্তু অসংখ্য সম্ভাবনা সামনে আসছে যখন গোয়েন্দারা এই তথ্য আনছেন। এটা অবশ্য যে একটু ওনার ইউটিউবগুলো ভিডিওগুলো স্টাডি করলেই দেখা যাচ্ছে 2025-এর জানুয়ারিতে কাশ্মীর যাচ্ছেন, ঠিক তারপরে মার্চে চলে যাচ্ছেন পাকিস্তান। আমি বলছি কোথাও কি ইন্টারলিঙ্কড? না, যেগুলো আপনারা দেখাচ্ছেন সেগুলো দেখে তো মনে হচ্ছে, আপনি ব্যারাকপুরের কথা বলছেন, আপনারা শুধু আর্মি বলছেন তা নয়, ব্যারাকপুরে কিন্তু এয়ারফোর্সের একটা বেজ আছে, যুদ্ধ বিমান ওখান থেকে ওঠানামা করে। অতএব প্রতিরক্ষার জন্য ব্যারাকপুরের গুরুত্ব অত্যন্ত বেশি। ওল্ডেস্ট ক্যান্টনমেন্ট ইন ইন্ডিয়া। হ্যাঁ, এবং সেখানে যে আপনি বলছেন যে বিরিয়ানির দোকানে বিরিয়ানি খাচ্ছে, তারপরে ধোবিঘাটে দেখা যাচ্ছে, আমি ধরে নিলাম যে ক্যান্টনমেন্টের ভিতরে যায়নি, কিন্তু ক্যান্টনমেন্টের বাইরের কোন দিকে কি আছে, কোথায় গেট আছে, এগুলো ছবি তুলে। আমি যোগ করি ধোবিঘাট কিন্তু ক্যান্টনমেন্টের ভেতরেই, মানে যার ফলে গেছিল তো বটেই, কিন্তু এলাকার ভিতরে, কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরে না। একদম একদম একদম। আমি এখান থেকে আসবো যে এটাও খুব মানে সমস্যার
কিছুটা রিলিফ পাবেন সমীরদা, সেটা হচ্ছে যে দেখুন আমরা কথায় কথায় তো এজেন্সি কেন পুলিশ ধরলো না, আমাদের দেশের লোক যদি ট্রাভেল ব্লগিংয়ের অজুহাতে তিনি ছবি তোলেন, কোন পুলিশ কোন গোয়েন্দা তাকে সন্দেহ করবে? এ তো নাগরিকদের অধিকার, যেই আপনি বন্ধ করবেন, মানে আমি বলছি দুটো দিকই কয়েনের উল্টো দিকটা কিরাম আছে, সঙ্গে সঙ্গে যে আমার গণতান্ত্রিক অধিকার আমি মোবাইলে ছবিও তুলতে পারবো না, এও তো একটা মুশকিল। যে আমাদের দেশের মানুষ যদি পাকিস্তানে তথ্য সাপ্লাই করে, মানে তার কাছে কাজটা অনেক সহজ হয়ে যায়। সুমনবাবু, এখানে দেখুন আমার যেটা বুদ্ধিতে আসছে সেইটুকু বলতে। হ্যাঁ নিশ্চয়ই, আমরা কেউ এক্সপার্ট নই, আমরা কেউ এক্সপার্ট নই এই ব্যাপারে, আর পড়াশুনো করেও আসি। ঘটনা হচ্ছে যেটা, সত্যি সত্যি স্পাই কি স্পাই নয় ডিটেক্ট করবে কে? সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি। ভরসা কি আছে তাদের ওপর আমাদের? আর গত মাসের 22 তারিখ, আজকে 19 তারিখ, কিন্তু পেহেলগামে কজন এসছিল, কারা খুন করেছে, না তাদের গ্রেপ্তার হয়েছে, না ট্রেস করতে পেরেছে, কিছুই পারেনি। সুতরাং ব্যাপারটা খুব এক মিনিট, আমি কোনো সমালোচনা করছি না। দেবু এটা ঝগড়া করিস না এটা নিয়ে, তার কারণ আমি এটা কোনো আর্গুমেন্টে যাচ্ছি না, যেটা সত্যি ঘটনা দেখতে পাচ্ছি। ফলে এটা যদি সত্যিই যদি স্পাই হয়, কঠোরতম ব্যবস্থা হওয়া উচিত। সুতরাং সেটা তো আমি আপনি তদন্ত করতে পারবো না। না না, তদন্ত যারা করার তারাই করছেন। আমি সজলকে বলবো যে পুরো 2023 থেকে 25-এর মধ্যে 3 বার যদি কোনো ট্রাভেল ব্লগার শুধু পাকিস্তান যান, আমি কিন্তু আগে অপারেশন সিঁদুরের বা পাহেলগাঁও ঘটনা আগেই তার স্ক্যানারে আসা উচিত ছিল। না দেখুন, স্ক্যানারে আসা যেমন উচিত ছিল, আপনি এটা বলছেন, আবার পাশাপাশি স্ক্যানারে ছিল বলে এক বছর ধরে এই কৃতিত্ব নিতে পারো যে হরিয়ানা পুলিশ যে টিপ অফে করেছে সেটা সম্পূর্ণভাবে কেন্দ্রের দেয়া, এবং এই দানিশের সঙ্গে কতবার তার ফল সেটা ইন্টারসেপ্ট করা হয়েছে। আমি প্রথম কথা বলি, উনি এটার সঙ্গেও এজেন্সির দুর্বলতা, এজেন্সির ব্যর্থতা, বলে একটু বলে ঘটনাটা ঘটে গেছে, আমি কাউকে ছোট করছি না, আমি ভারতবর্ষের দাদা আমার সময় কেটে দেবে। প্রশ্ন হচ্ছে যেটা, উনি এজেন্সিকে ছোট করছেন যে সেই 4 জনকে খুঁজে পেল না, এখনো মুখ্যমন্ত্রী খুঁজে পেলেন না, আর উনি যেটা কোনো মন্ত্রিসভার ভেতরে তুমি এটা বললে আমি ভাবছিলাম এক্ষুনি তুমি বলবে যে খাগড়াগড়ে বিস্ফোরণের কথা আগে থেকে না জানতে পারা রাজ্যের এজেন্সির দুর্বলতা। অত দূরে যাবো না, উনি অতীতে যেতে বারণ করেছেন। আমি বলছি শুনুন, এই ট্রাভেল ব্লগারের থেকে অনেক বেশি বিপজ্জনক লোকের আমার পশ্চিমবঙ্গে আছে। বাংলাদেশের উগ্রপন্থীরা তাদের নাম করে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করে একটা নতুন রাষ্ট্র করার উপদেশ দেন, তিনি নীরব থাকেন। পাকিস্তানের পার্লামেন্টে যাকে নিয়ে আলোচনা হয়, বিভিন্ন প্রেস কনফারেন্সে ব্যুরোক্র্যাটরা বলে আমাদের সহানুভূতিশীল অমুক অমুক মানুষ ওখানে আছেন, তিনি নিজেও আবার একটা প্রতিবাদ করেননি, তিনি নিজেও আবার বলেন, ওই যখন আমাদের একজন বিএসএফ জওয়ানকে ওরা করেছিল, অপহরণ করেছিল, তখন তিনি বলেন যে আমি আমার নিজস্ব সোর্স ব্যবহার করছি। আমি বলছি ঠিক বলেছেন যে আমাদের সেই মানুষটার সঙ্গেই দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একান্ত বৈঠক করে তথ্য শেয়ার করেন, এটাও বলতে হবে। আমি বলছি কি তথ্যকে কাকে দিয়েছে এটা আপনিও জানেন না, আমিও জানি না। আমি বলছি, আমি বরঞ্চ বলছি যে এখানেও হয়তো আবার তৃণমূল বিজেপিতে চলে আসবে, তার আগে দ্রুত আমার কথা হলো, আমার পরিচিত একজন বামপন্থী কর্মী আছে, ছাত্রী, সে পুলিশ এই শিক্ষক আন্দোলনে অংশগ্রহণ করার জন্য পুলিশ এমন একটা মামলা দিয়েছিল যে সে আজ পর্যন্ত পাসপোর্ট পাচ্ছে না, তার পাসপোর্টের সঙ্গে চাকরিটা জড়িত, অথচ এ 3 বার পাকিস্তানে যাচ্ছে। আমি বলছি পাকিস্তানে যাওয়ার পর এতবার গেল, কিন্তু পেহেলগাম ঘটনার পর এটা প্রকাশ্যে এলো। আমি খালি সজলদের বলবো যে দেশের ভেতর সেকুলাররাই শুধুমাত্র একমাত্র বিপদ নয়, আরও এরকম অনেক বিপদ লুকিয়ে রয়েছে। 1 বছর এদেরকে আইডেন্টিফাই করতে লাগলো, এটা কিন্তু অত্যন্ত চিন্তার ব্যাপার। ইউটিউবার আমরা দেখলাম এইসব যুদ্ধের আবহে করা হচ্ছে, কিন্তু এইরকম 1 বছর ধরে এই কাজ করছে, তার ব্লগ মানে সেটাই সেই ইউটিউবারকে আইডেন্টিফাই করা গেল না। লাস্ট কথা, আমার শেষ কথা হলো যে পশ্চিমবাংলা কি সবার জন্যই মুক্তাঞ্চল হয়ে যাচ্ছে? এটা একটা বড় চিন্তার ব্যাপার। এখান থেকে আমি দেখাবো যে পাকিস্তান, আবার বলছি 2023 থেকে 25-এর মধ্যে 3 বার পাকিস্তানে গেছেন জ্যোতি। এবং আরেকটা একটু অন্য ধরনের কথা বলে এই প্রতিবেদনটা নেব, সেটা হচ্ছে একজন পরিশ্রমী অনেস্ট ইউটিউবার যিনি জেনুইনলি ট্রাভেল ব্লগিং করেন, তার পক্ষে সমস্যা কিন্তু বাড়ছে। তার কারণ এরপরে খুব স্বাভাবিকভাবে, এবং সেটা উচিত,
যে রাষ্ট্র নানা নিয়ম নিগড়ে বাঁধার চেষ্টা করবেন যে কোথায় ছবি তোলা যাবে যাবে না ইত্যাদি। সুতরাং একজন পরিশ্রমী যার সঙ্গে দূর দূর পাকিস্তান কেন কোনো রাষ্ট্রের কোনো যোগ নেই, তার কিন্তু দৈনন্দিন কাজ করতে অসুবিধে বাড়বে বলে আমাদের আশঙ্কা। যাই হোক, পাকিস্তান কানেকশন, জ্যোতি মালহোত্রা দেখুন। वेलकम टू पाकिस्तान रेल, सत श्री अकाल, सलाम, नमस्ते, हिंदुस्तानी पाकिस्तानी बहन बहन, वेलकम टू पाकिस्तान। ক্যামেরা হাতে ট্রাভেল ব্লগারের ভূমিকায় পাকিস্তান থেকে ইন্দোনেশিয়া, কাশ্মীর থেকে কলকাতা, কখনো সমুদ্রে, কখনো বরফের কোলে, আবার কখনো বিদেশের মাটিতে সুইমিং পুলে জল কেলি। প্রায় 4 লক্ষ সাবস্ক্রাইবার থাকা ট্রাভেল উইথ জোর জ্যোতি মালহোত্রাকেই পাক গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। 2023 থেকে 2025-এর মধ্যে 3 বার পাকিস্তানে গেছেন জ্যোতি। শুধু তাই নয়, দিল্লিতে পাকিস্তান হাইকমিশনেও তার যাতায়াত ছিল। সূত্রের খবর, দিল্লির পাক হাইকমিশনে নিযুক্ত এহসান উর রহিম ওরফে দানিশের সঙ্গে দহরম মহরম ছিল জ্যোতির। 2023 সালে পাকিস্তানে যাওয়ার সময়ই দানিশের সঙ্গে পরিচয় হয় জ্যোতির। पाकिस्तानी करेंसी जो मेरी लास्ट टाइम बच गई थी ना, ये है अपनी लगभग 6500 PKR है, बस एक कदम की दूरी और हम पाकिस्तान में होंगे। অভিযোগ, পাকিস্তান থেকে দেশে ফেরার পরও পাক দূতাবাসের আধিকারিক দানিশের সঙ্গে লাগাতার যোগাযোগ ছিল জ্যোতির। তার আমন্ত্রণেই দিল্লিতে পাক দূতাবাসের অনুষ্ঠানে গিয়েছিলেন জ্যোতি। এই হলো সেই অনুষ্ঠানের ভিডিও। সেখানে দানিশের সঙ্গে দেখা যাচ্ছে জ্যোতিকে। আবার এই ভিডিওতে পাক হাইকমিশনের যে কর্মীর সঙ্গে জ্যোতিকে দেখা যাচ্ছে, সেই কর্মীকেই পেহেলগাঁও হামলার পরে দেখা গিয়েছিল পাক হাইকমিশনে কেক নিয়ে ঠুকতে। তাহলে কি পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাক দূতাবাসে কেক কাটা হয়েছিল? এর সঙ্গে জ্যোতি মালহোত্রার কি ধরনের সম্পর্ক ছিল? পিক করে এমন একটা লোক যে খুব ওপেন মাইন্ডেড এবং সে গোয়িং ফর দ্য বেট, যে এই ক্ষেত্রে ওর সামনে এমন কোনো জিনিস রেখেছে যেটা ও ধরে নিয়েছে। দিনও হয়নি, এটা ওভার দ্য ইয়ার্স হয়েছে। এবং ও যে এত ফ্রিকোয়েন্ট ভিজিট করছে, এটা আমাদের কিন্তু নজর রাখা খুব দরকার। সূত্রের দাবি, পাক হাইকমিশনের অফিসার এহসান উর রহিম ওরফে দানিশের সুপারিশেই পাকিস্তানে গেছিলেন জ্যোতি। অভিযোগ, সেখানে গিয়ে আইএসআই এজেন্টদের সঙ্গে দেখা করেন তিনি। তার পাকিস্তান সফরের সব খরচ বহন করেছিলেন দানিশ। জ্যোতির ইউটিউব চ্যানেলে এখনো জলজল করছে পাকিস্তানের নানা জায়গা ঘোরার ভিডিও। फिलहाल मैं हूँ आज लाहौर में और यहाँ पे ना हमें सिर्फ लाहौर एक्सप्लोर करने को मिले हैं सिर्फ 2 दिन। कल हमारा वीजा खत्म हो जाएगा और हम वापस चले जाएंगे अपने हिंदुस्तान। অপারেশন সিঁদুরের পর 13ই মে দানিশকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করে 24 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয় ভারত। সূত্রের খবর, আইএসআই এজেন্ট মোমান রন্ধাওয়ার সঙ্গে বালিতেও ঘুরতে গেছিলেন জ্যোতি। এই হলো সেই ভিডিও। यही पूरा उनका घर है जहां पर ज्योति रहती थी, ऐसा बताया जाता है। दिल्ली उसका आना जाना बहुत रहता था, दिल्ली आती जाती रहती थी। और हाई कमीशन में काम करने वाला जो दानिश था, उसके भी रोल की भी जांच की जा रही है। শুধু জ্যোতি মালহোত্রা নন, গত 11 দিনে পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশ থেকে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করা এবং তার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 11 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবিপি আনন্দ। নজরুলদার, আমি দুটো কথা বলবো, যেহেতু দেশের নিরাপত্তার প্রশ্ন জড়িয়ে আছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যেমন ইন্টেলিজেন্স এজেন্সি আছে, আমাদের রাজ্য সরকারেরও আছে, এমনকি আমাদের কলকাতা পুলিশেরও আছে। এবং এই ইন্টেলিজেন্স এজেন্সিগুলো একে অপরের সঙ্গে খবর শেয়ার করেন। অতএব একে অপরের উপর দোষ না দিয়ে মিলে কাজ করা উচিত, এক। আর 2 নম্বর, করোনেশন ব্রিজের মতো যেসব প্রতিষ্ঠানগুলো নিরাপত্তার জন্য আমাদের দরকার, সেখানে কিন্তু আমি শিলিগুড়িতে অ্যাডিশনাল এসপি ছিলাম, যার জন্য জানি এখানে ছবি তোলা কিন্তু নিষিদ্ধ। তিনি যে ছবি তুলতে পেরেছেন, মানে আমাদের যারা ওখানে কর্তব্যরত ছিলেন তারা যদি সেই কর্তব্যটা পালন করতেন, তাহলে এরকম ছবিও তুলতে পারতেন। এইটা মনে রাখতে হবে। জাতীয় নিরাপত্তা নিয়ে তো সবাই বললেন, আমি শুধু বলবো যে এইরকম ঘটনায় রাষ্ট্র কিন্তু অনেক বেশি আইন তৈরি করে দেয়। আমরা খুব ভালো করে জানি যে ইউটিউবাররা আজকের দিনে ট্যুরিজম প্রমোশনে বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আমি যে বিভিন্ন জায়গায় যাই, অনেক সময় ইউটিউবারদের যে ব্লগগুলো থাকে,
এই ট্রাভেল ব্লগগুলোর উপর ভিত্তি করে কিন্তু অনেক ইনফরমেশন পাই, এটা জ্ঞানমূলকও বটে। ফলে আমরা একদিকে যেমন রাষ্ট্রীয় সার্ভিলেন্স চাইবো জাতীয় নিরাপত্তার প্রশ্নে, আরেকদিকে ট্যুরিজমের প্রমোশনে এই ইউটিউবারদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেটা জানি তা নয়, তার কারুর গণতান্ত্রিক অধিকার যেন খর্ব না হয়। আমি এইখান থেকে পরের প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আবার বলছি, জানুয়ারি মাসে কাশ্মীরে যাচ্ছেন আর মার্চ মাসে চলে যাচ্ছেন পাকিস্তানে। আমি বলছি একাধিক, শুধু তার রুটটা যদি দেখা যায় একাধিক প্রশ্ন তুলে দিয়েছে জ্যোতি মালহোত্রার এই ট্রাভেল রুট। দেখুন, জ্যোতি মালহোত্রা, কাশ্মীর, পেহেলগাঁও হামলা, এই ত্রিভুজই এখন গোয়েন্দাদের স্ক্যানারে। পাক গুপ্তচর সন্দেহে ধৃত জ্যোতি মালহোত্রার সঙ্গে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার কি কোনো সম্পর্ক আছে? এই প্রশ্নেরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা। গোয়েন্দা সূত্রে খবর, পেহেলগাঁও হামলার মাস 3 আগে 3রা জানুয়ারি কাশ্মীরে গেছিলেন জ্যোতি মালহোত্রা। কাশ্মীর থেকে ফেরার পর 19 মার্চ পাকিস্তানে যান তিনি। 1 মাস পর 22 এপ্রিল কাশ্মীরের বৈসরানে হামলা চালায় পাকিস্তানি জঙ্গিরা। ওর থেকে ইনফরমেশন নেওয়া যে কবে এগুলো মুভমেন্ট হচ্ছে, কি হচ্ছে, কিন্তু সে একদিনও হয়নি, এটা ওভার দ্য ইয়ার্স হয়েছে। এবং ও যে এত ফ্রিকুয়েন্ট ভিজিট করছে, এটা আমাদের কিন্তু নজর রাখা খুব দরকার। কে এত ফ্রিকুয়েন্টলি আমাদের যে কান্ট্রিগুলো অ্যাডভার্স কান্ট্রি সেগুলোতে ভিজিট করছে, এইটা পিক অ্যান্ড চুজ করাটা খুব দরকার। যে প্রতিবেশী দেশগুলো ভারতকে প্রতিনিয়ত ব্যতিব্যস্ত করার চেষ্টা করেছে সেখানে গেছেন জ্যোতি মালহোত্রা, পাকিস্তান, চীন ও বাংলাদেশ। ওরা কিন্তু পহেলগাঁও গিয়েছিল, সেখানেও ডিটেল ভিডিওগ্রাফি করেছে, রোড ভিডিওগ্রাফি, রোড ম্যাপিং করেছে, রোড ভিডিওগ্রাফি, এরিয়া ভিডিওগ্রাফি, জঙ্গল ভিডিওগ্রাফি, ডিটেল এরিয়ার পপুলেশন ভিডিওগ্রাফি, ডিটেল ভিডিওগ্রাফিগুলো, এগুলো যখন অ্যাকশন কোনো আমরা করি, অ্যাকশনে এগুলো ভীষণ কাজে লাগে। অন্যদিকে জ্যোতি যখন পুরী বেড়াতে গেছিলেন তখন তাকে সাহায্য করেছিলেন ওড়িশার তরুণী ইউটিউবার প্রিয়াঙ্কা সেনাপতি। প্রিয়াঙ্কাও একজন ইউটিউবার। তার পরিবারের দাবি, দুজনেই ইউটিউবার হওয়ায় পুরীতে দেখা করেন প্রিয়াঙ্কা ও জ্যোতি। জ্যোতি যে পাক গুপ্তচর তা তারা জানতেন না। প্রিয়াঙ্কার বাবা জানিয়েছেন 4 মাস আগে প্রিয়াঙ্কাও পাকিস্তানে গেছিলেন। তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন জ্যোতি ঘনিষ্ঠ ইউটিউবার প্রিয়াঙ্কার বাবা। এবিপি আনন্দ। দেখুন, গুপ্তচরদের হাতিয়ার করে পাকিস্তান আমাদের দেশে কতটা জাল ছড়িয়েছে সে নিয়ে তদন্ত চলছে, কিন্তু অপারেশন সিঁদুরে পাকিস্তান যে কতটা নড়ে গেছে সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। প্রকাশ্যে নিজের অস্বস্তির কথা কেউ স্বীকার করতে চায় না। পাকিস্তানের প্রধানমন্ত্রীও নানা এদিক সেদিক কথার মধ্যে কিন্তু স্বীকার করে নিয়েছেন যে ভারতের মিসাইল তাদের বিমান ঘাঁটিতে আঘাত এনেছে। আর সেই প্রত্যাঘাতে যে পাকিস্তানে পুষ্পবৃষ্টি হবে না সে তো জানা কথাই। তাই প্রতিবেশী দেশের ডিজিএমও ভারতের ডিজিএমওকে তড়িঘড়ি ফোন করে বলেন, আরে আরে কেস দেবেন না প্লিজ। দেখুন, केस देवें ना प्लीज। जवानों, भाइयों, ये हमको करना पड़ेगा, ये सब हम लोग चाहिए। ऑपरेशन सिंदूर घुस के मारेंगे। Notice, over and out. केस देवें ना प्लीज।